আমরা খুব বিহারিদের বলি, নিন্দে করি, কিন্তু বাঙালরা কিছু কম যায়নি ওই সময়। তারা প্রথাগত পড়াশোনা করতে কোনোদিনই ভালো লাগতো না। রামকৃষ্ণ মিশনে একটা সময় শুরু হলো বৃহস্পতিবার করে, ওরা দারুণ প্রজেকশন ছিল, সিনেমা দেখানো শুরু করলো ফিল্মে। সাগরিকা দেখতে গিয়ে উঠে চলে এসেছিলাম। সুচিত্রা সেনকে আমার কোনোদিনই ভালো লাগতো না। তার পাশে বরং মঞ্জু দে, অরুন্ধতী দেবী, এদেরকে খুবই মুগ্ধ হয়ে দেখতাম। আমাদের হেডমিস্ট্রেস আবার খুবই বিবেকানন্দ ভক্ত ছিলেন, যেটা আমি নই আর কি। উজ্জ্বটিকা পড়ে ওই বঙ্কিমচন্দ্রের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। উজ্জ্বটিকা, 007 এইসব মিলিয়েই জগৎটা ছিল। নানা রকম যন্ত্র বাজাতে শুরু করলাম। তো ওই প্রণবেন্দু বাবুর বাড়িতে সেই 1-to-1 ওয়াল ট্রিটমেন্ট উনি পড়াচ্ছেন, সে এক অভিজ্ঞতা আর কি। আমার তো কোনো প্রথাগত শিক্ষা নেই। আচ্ছা, সবটাই নিজে নিজে শিখেছো? সবটাই নিজে নিজে শিখেছি। পিয়ালি স্টুডিওর কাকুকে গিয়ে দেখিয়ে বলতাম, আচ্ছা এটার এক্সপোজারটা কি ঠিক আছে, এটা কি করলে কি হবে বলো তো, আইএসও কাকে বলে। আমার তো ক্যামেরাও আছে আর সঙ্গে রাজনীতি করাও আছে। মানে আজকে ধরো এই যে আমি এই রঙের জামা পরে এসেছি, তোমরা হয়তো চমকাবে যে আমি গেরুয়া রঙের একটা জামা পরে এসেছি, সেটাও কিন্তু আমার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। তারা বাংলাতে আমি ক্যামেরা পার্সন হিসেবে যোগ দিলাম, কিন্তু একটা খুবই বৈরী পরিবেশের মধ্যে গিয়ে পড়লাম। পড়তে তো বসে থাকতাম, সারাদিন বই পড়তাম, কারণ আমাকে ডিউটি দেওয়া হতো না। এই সময় আমার যারা পুরুষ সহকর্মীরা ছিলেন ক্যামেরা বিভাগে, তারা আমাকে খুবই বিরক্ত করেছে। আমাদের মেয়েদেরকে কাজ করতে হলে অনেক স্ট্র্যাটেজি নিতে হয়, বুঝেছো তো। সত্যের আড়ালেতে আমি করলাম বাংলা টেলিভিশনের প্রথম সমকামিতা বিষয়ে 2টো এপিসোড। কলকাতার কর্চায় বড় করে দীপঙ্কর একজন চরিত্র ছিলেন, দীপঙ্করের ছবি দিয়ে কলকাতা কর্চা তখন সোমবারে বেরোতো, বড় করে ছবি দিয়ে প্রথম জিনিসটা হয়। আমি যে এত বছর ধরে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে টিকে যেতে পেরেছি, সেটা কিন্তু পুরোটাই আমার চারপাশে যে বন্ধুরা আমাকে ঘিরে রেখেছে, আমাকে আগলে রেখেছে। আমি বোধহয়, আমি যেমন বলি যে আমি বোধহয় ইন্ডিয়ার একমাত্র ডকুমেন্টারি ফিল্ম মেকার যে 2খানা ছবির জন্য পেয়েছে। আমার ক্যামেরার উপরে লাঠিটা পড়লো। টেকনিক্যাল জিনিসগুলো তুমি যদি না জানো, আজকাল স্বাধীন চলচ্চিত্র কর্মী হিসেবে টিকে থাকা খুব কঠিন। পাছে কোনো মুহূর্ত মিস হয়ে যায়, শকুনের মতো ক্যামেরা নিয়ে বসে থাকি। উমা চক্রবর্তীর ছবিও দেখতে অনুরোধ করব সবাইকে। 4টে লোক একটা লোকের মধ্যে, তো টিমটা ছোট হয়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে হবে না, ছেড়ে দিন, ওটা তো অনেক দূর। হ্যাঁ, শুধু তুলনামূলক সাহিত্য বিভাগের বিখ্যাত লোকেদের নাম যদি লেখেন, আপনার কাগজের পাতা ফুরিয়ে যাবে। শহর ছেয়ে গেল হোর্ডিংয়ে, গেই না ম্যাট্রিমনি দেখতে যাবি নাকি। লস অ্যাঞ্জেলেসে ঘোরা মানেই হচ্ছে কেউ, প্রায় সকলেই সিনেমার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। সেটার নাম হচ্ছে মিসিং মাই ট্যামারিন ট্রি। আচ্ছা, ইন লস অ্যাঞ্জেলেস। আমি যদি একটা ছবি কম বানিয়ে একটা গাছকে বাঁচাতে পারি, সেইটা আমার জন্য খুব আনন্দের হবে। জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুবেলা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন অন্নপূর্ণা স্ন্যাক্স। পুরুষতান্ত্রিক সমাজে, পুরুষ চালিত পরিবেশে যখন আমি কাজ করা শুরু করলাম, খুব ছোটবেলা থেকে কাজ করছিলাম, তখন একটি কাজে, যে কাজে আমি যুক্ত হয়েছিলাম, সেখানে বেশিরভাগ পুরুষই ছিল যারা ডিরেক্ট করত, আর ক্যামেরা মানে যে হার্ডওয়ার্কগুলো যা বলা হয়, আর মহিলারা কী করতো, টিসি লিখতো, কস্টিউম দেখতো। এরকম একটা প্রোগ্রাম আমি করছিলাম, হাউ মাও খাও। তার আগে অন্য কাজ করতাম, কিন্তু হাউ মাও খাওয়ার সূত্রে আমি একটা ছোট্ট বাইরের কাজ করেছিলাম। সেইখানে একটি মহিলা বাঁদরের মতো, বাঁদরি বলবো না বাঁদর বলবো আমি জানি না, এ ছাদ থেকে ও ছাদ, ও ছাদ থেকে এ ছাদ, ক্যামেরা কাঁধে নিয়ে, অত ভারী একটা ক্যামেরা,
ছুটে বেড়াচ্ছে। সৌমিত্রদার বাড়ি, সৌমিত্রদা আর এখন এই মুহূর্তে নেই, বেহালার বাড়ি ছিল বোধহয় আমার জায়গাটা, খিদিরপুর ছিল না, সেই দেওয়ালিনাদি পরে আমার সাথে আলাপ হয়েছে। এবং সিনেমাটোগ্রাফি এবং ওই ধরনের কাজে যে মেয়েরাও কাজ করতে পারে সেটা আমি প্রথম দেখেছিলাম দেবলীনাদিকে এবং আমার মনে হয়েছিল হ্যাঁ মেয়েরা সব পারে করতে। এবং সে তারপর দেবলীনাদির সাথে আলাপ আমার আবার বৈঠকে। তো তোমাকে আজকে আমাদের আবার বৈঠকে প্রথম থেকেই চেয়েছিলাম যে তুমি এসো, কিন্তু তুমি নানা রকম কাজে ব্যস্ত ছিলে, তো এসেছো, থ্যাংক ইউ সো মাচ। এবং খাওয়া দাওয়া দিয়ে শুরু করব। আর তার আগে তুমি বলো যে তোমার কেমন লাগছে? নার্ভাস? দারুণ লাগছে, কারণ তুমি তো বটেই, ক্যামেরার পেছনে আরেকজন বসে আছেন যে শুনছে, হ্যাঁ সুমিতা সামন্ত। আচ্ছা, আরেকজন পদ্মপর্ণা এবং পদ্মপর্ণা অবশ্যই, এবং গোটা টিম এখানে ক্যামেরার পেছনে যে মেয়েদের দেখতে পাচ্ছি সেটা তো খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানের যে ভাবনাটা তোমার এবং অবশ্যই সুমিতারও, সেইটা প্রথম থেকেই আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে বাংলা ভাষায় এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। তো তোমাদেরকে অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। তোমার চাটা, কারণ চা প্রাণ করছে আমাদের সবারই। জিঞ্জার হানিটি তোমার ফেভারিট, আর তোমার জন্য আছে গাম্বেরিতি কবিরাজি, যেটা হচ্ছে প্রন কবিরাজি। এটা দেবলীনাদির খুব ফেভারিট, আমার জন্মদিনেও খাইয়েছিলাম, তো আবার তোমার জন্য সেটা আছে, তোমার ফেভারিট ডিশ। তুমি জানলে কি করে কবিরাজি আমার ফেভারিট? হ্যাঁ সত্যি ফেভারিট। ছোটবেলা আমাদের দাস কেবিন ছিল গোল পার্কে, এখন উঠে গেছে অন্য অনেক কিছুর মতোই। আচ্ছা, দাস কেবিনের কবিরাজি আর মোগলাই খুব বিখ্যাত ছিল, আর আমাদেরও খুব ফেভারিট ছিল। আচ্ছা, তো তুমি তো বেদি ভবন দাস কেবিনের কাছে ছিল। হ্যাঁ, বেদি ভবন থেকে একদমই হাঁটা দূরত্ব, যেখানে এখন সার্কিট হাউস, সেটাও এক ধরনের বঞ্চনার গল্পই আর কি। তো আমার জন্ম এই দক্ষিণ কলকাতাতে, এবং বেদি ভবনে একটা সময় অবধি আমার বেড়ে ওঠা। তারপরে আমরা ওই কলোনি এলাকাতে যাই, যেটা আমার আসলে মায়ের আবার বেড়ে ওঠা ওখানে। আচ্ছা, মানে উদ্বাস্তু হয়ে যারা এসেছিলেন ওই স্বাধীনতার সময়টা, সেই সময়টার আশপাশে, তারা তো বিভিন্নভাবে তাদেরকে ভাগ করা হয়েছিল। আমার মায়েরা যেভাবে এসেছিলেন সেখানে একটা শ্রেণীর বিষয় থাকে। আমার দাদু খুব বড় ব্যবসায়ী ছিলেন বাংলাদেশের, তো উনি কিছুটা আন্দাজ করেই আগে এসে ওই এলাকাতে প্রচুর জমি কিনে নিয়েছিলেন। কিনে নিয়ে তিনি তার পরিবার এবং তার নানা রকমের আত্মীয় পরিজন, বৃহত্তর পরিবার, তাদেরকে ওখানে ডেকে আনেন। মানে আমরা খুব বিহারীদের বলি, নিন্দে করি, কিন্তু বাঙালরা কিছু কম যায়নি ওই সময়। তারা অনেক অনেক জমি কিনে তারা এটা কিন্তু করেছে। তো রেস্কিউ প্ল্যানও তো ছিল, মানে কিছু তো উপায় ছিল। হ্যাঁ, মানে তারপরে চলে আসে, আমার দিদিমা মায়েদেরকে নিয়ে চলে আসে। কিন্তু আমার বাবার পরিবার আবার, আমার ঠাকুরদা ডাক্তার ছিলেন, তো তাদেরকে আমি জানি না এটা কিভাবে তখন হয়েছিল, এটা আমার জানার খুব ইচ্ছে। আমি যখন আমার এটা নিয়ে একটা ছবি করারও ইচ্ছে, যে এই যে আমরা বেদি ভবন, একটা পাকা বাড়ি, ওটা একটা বলে যে বেদি ডার্বি পেয়েছিলেন, ডার্বি জিতে একটা বাইজি নাচ দেখার জন্য একটা পুরো ওরকম বাংলো বাড়িও বলবো না, বিশাল এলাকা ছিল আর কি, বিশাল এলাকা জুড়ে ওই বাড়িটা ছিল। সেইখানের সব থেকে ভালো ঘরগুলো কিন্তু এখন আমি ফিরে তাকিয়ে দেখলে বুঝতে পারি যে আমরাই পেয়েছিলাম। আবার কাউকে কাউকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, আর কাউকে কাউকে তো জানো যে দণ্ডকারণ্যে নিয়ে যাওয়া হয়। ভারতবর্ষের 18টা স্টেটে আসলে উদ্বাস্তুদের ছড়িয়ে দেওয়া হয়। সেখানে অনেক শ্রেণীর গল্প আছে, কাস্টের গল্প আছে। তো হ্যাঁ, ওইখানে আমার জন্ম বেদি ভবনে। আচ্ছা, পড়াশোনাটা কি নিয়ে করেছিলে? পড়াশুনো তো আমি মাধ্যমিকের পরেই বোধহয় একটা পড়তে চাইনি, আমি নিজেই কাজ করতে চেয়েছিলাম। তোমার ছোটবেলা থেকে ইচ্ছে করতো যে ক্যামেরা বা ছোটবেলা থেকে করতো, কিন্তু আমাদের ওই যে বললাম যে উদ্বাস্তু পরিবার, তো আমাদের মায়ের মানে দিদিমা কিন্তু খুবই জোর করে মেয়েদেরকে একদম তাদেরকে গ্র্যাজুয়েট করিয়েছিলেন। কিন্তু আমার মা গ্র্যাজুয়েট স্কুল টিচার। আচ্ছা, তো এবার মায়ের খুব ইচ্ছে ছিল MA পাস করবে। মানে মাকে আমার মনে আছে আমরা যখন অনেক মানে 8-9-এও পড়ছি তখনও মা স্কুল টিচার, এবং মা মাঝে মাঝে চেষ্টা করে যাচ্ছে MA পরীক্ষাটা দেবে যদি করেসপন্ডেন্সেও হয়, কিন্তু সংসারের চাপে মার ভূগোল এবং ইতিহাস এই দুটো বিষয় নিয়ে খুব আগ্রহ ছিল। তো কিন্তু মা শেষ পর্যন্ত আর মায়ের MA পাসটা করা হয়নি। MA পাস আমিও করিনি, কিন্তু সেটা আমি স্বেচ্ছায় ছেড়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, কারণ আমার প্রথাগত পড়াশোনা করতে কোনোদিনই ভালো লাগতো না। তো ওই মাধ্যমিক বাংলা মিডিয়াম, আর আমাদের
মানে বাবার পরিবারকে খুবই সংগ্রাম করতে হয়েছে, মানে কেউই পড়াশুনো সেভাবে শেষ করতে পারেনি। তো কালচারাল ক্যাপিটাল বলে আজকাল একটা শব্দবন্ধ খুব চালু, তো সেই ক্যাপিটালটা আমাদের পরিবারের ছিল না। কিন্তু আমার বাবা মা যতটা পারতেন, প্রচুর বই, তখন পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতি বলে একটা বিষয় ছিল, তারা খুব সস্তায় বঙ্কিম রচনাবলী, শরৎ রচনাবলী এগুলো বার করতো, আর বাবু সেগুলো কিনে আনতো। তো সেই সময় আমরা বইয়ের পরিবেশটা কিন্তু বাবা মা আমাদের জন্য রেখেছিলেন। আমার মনে আছে যে নবীনাতে তখন খুব ইংরেজি ছবি আসতো, বাবু মা আগে গিয়ে দেখে আসতো যে বাবু বলতে বাবা, আচ্ছা, তো বাবু মা আগে গিয়ে দেখে আসতো, তারপর যদি তাদের মনে হতো যে এই সিনেমা আমরা ছোটরা দেখতে পারি, তখন তারা আবার যেত আমাদেরকে নিয়ে। কিন্তু আগে দিদি ভালোবাসতো, দিদি সিনেমা দেখতে, হ্যাঁ দিদিও সিনেমা দেখতে ভালোবাসতো। আচ্ছা, কিন্তু আমাদেরকে আগেই, যেহেতু ইংরেজি ছবি, একটা ভয় থাকতো যে কি না কি দেখে ফেলবে ছোটরা, তারপরে নিয়ে যেত। আর আমাদের বাড়ির পাশেই, বেদি ভবনের পাশেই ছিল রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে একটা সময় শুরু হলো বৃহস্পতিবার করে, ওরা দারুণ প্রজেকশন ছিল, সিনেমা দেখানো শুরু করলো ফিল্মে। প্রতি বৃহস্পতিবার দেখানো হতো, দ্য কিড দিয়ে শুরু করলো ওরা। আচ্ছা, তো যেহেতু বাড়ির পাশেই, আমি গিয়ে ওখানে অনেক সময় একাও ছবি দেখেছি। কত বছর বয়সে? তখন আমি ক্লাস 3 না 4 পড়ি, তখন থেকে শুরু হয়েছে একা একা সিনেমা দেখতে চলে যেতে, একদম পাশেই তো বাড়ি। তো বৃহস্পতিবার করে হতো, এই বৃহস্পতিবারে বলে দিত, মানে একটা খুবই গম্ভীর, একটা জলদ গম্ভীর কণ্ঠ যাকে বলে, তাতে ঘোষণা হতো এই ছবিটা কি নাম, তার পরিচালনা কার, ইত্যাদি ইত্যাদি, ছবিটা সম্পর্কে ছোট্ট একটু বলে পরের বৃহস্পতিবার কি সিনেমা দেখানো হবে সেটা তখন অ্যানাউন্স করে দিত। আর এইদিকে এত পরিবেশ নেই সিনেমা দেখার বলে, একটা ছোট্ট জায়গা, কি মজা লাগতো না? তো আলেহাতেও যেতাম আমরা, আলিয়াতে তো আমিও প্রচুর সিনেমা, আলেহাতেও যেতাম। আর তো তখন ওই পরের দিন সকাল হতে না হতে গিয়ে টিকিট কেটে আসতাম, 1 টাকা 1.5 টাকা 2 টাকা, পরে ওটা বাড়িয়ে, অবশ্যই সেটা সাবসিডাইজ ছিল, 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা। তো বাচ্চাদের টিকিট দিত, মানে দিত, কিন্তু ধরো সাগরিকা দেখাচ্ছে তখন দিত না। হ্যাঁ, যদিও সাগরিকা দেখতে গিয়ে আমি কোনো সিনেমা দেখে উঠে আসি না ওরকম, কিন্তু বড় বেলায় ওই রামকৃষ্ণ মিশনে আমি সাগরিকা দেখতে গিয়ে উঠে চলে এসেছিলাম, ভালো লাগেনি। কমার্শিয়াল ছবি ভালো লাগতো না, মানে কি জানি, মানে জানি না, সুচিত্রা সেনকে বাঙালি পুরুষরা খুবই আপন করে নিয়েছিল, সুচিত্রা সেনকে আমার কোনোদিনই ভালো লাগতো না। সুচিত্রা সেনের জন্য অনেক উত্তম কুমারের ছবি আমি দেখিনি, তার পাশে বরং মঞ্জু দে, অরুন্ধতী দেবী, এদেরকে খুবই মুগ্ধ হয়ে দেখতাম। কি ব্যক্তিত্ব তাদের, চেহারায়, চালচলনে, মুখে, ভাষায়, যেভাবে বলছে। আর সুচিত্রা সেন এত হিট, আমার ধারণা যে বাঙালি পুরুষেরা পছন্দ করতো, এই আমি শব্দটা ব্যবহার করবো কিনা জানি না, যাই হোক, মানে যেভাবে তার আচরণ, তার তাকানো, তার সব কিছু আর কি, সেইটাই যে নরম, এই কোমল, তখন লোকে এটাই। কিন্তু তারও তো দুর্দান্ত সব ছবি ছিল, সেগুলো ভালো লেগেছে, যেরকম 7 পাকে বাঁধা, না সৌমিত্র আর ওটা খুব ভালো সাবজেক্ট, মানে সেই সময় এইরকম একটা সাবজেক্টের ছবি ভাবা যায়। আমি ছোটবেলায় বুঝিনি, কিন্তু তারপর যখন বড় হয়ে দেখেছি, আমিও ছোটবেলায় ওরকমই আর কি, লুকিয়ে লুকিয়ে দূরদর্শনের সিনেমাগুলো দেখতাম। কিন্তু আমার মনে হয় যদি সুচিত্রা সেন বলে থাকে আমাকে যেন টাচ না করে, এটা মঞ্জু দে বললে কেমন হতো? সত্যি, মানে সত্যি যাই না, এআই কে বলতে হবে যে এরকম একটা করে দেখান তো, দেখি মঞ্জু দে কেমন করবে ব্যাপারটাকে। আচ্ছা, তারপরে এই সিনেমা দেখা, তো ওই বাংলা মিডিয়ামে পড়া। কোন স্কুলে পড়েছো? লেক স্কুল ফর গার্লস। লেক স্কুল তো ভালো স্কুল। হ্যাঁ, খুবই ভালো স্কুল, কিন্তু ছোটবেলা খুব বিরক্ত লাগতো যখন বলতে হতো যে কমলা গার্লসের পাশের স্কুল। তো যদিও একই সময় দুটো স্কুল গড়ে উঠেছে, এবং তোমরা জানো যে ওই স্কুলগুলো গড়ে তোলার পেছনে তখনকার দিনের মানে সুষমা সেনগুপ্ত ছিলেন, কিভাবে এই স্কুলগুলো তারা গড়ে তুলেছিলেন। তারা লেক ক্যাম্প ছিল, লেক ক্যাম্পও একটা ছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যবাহিনীর জন্য একটা ছাউনি তৈরি হয়েছিল, পরে তারা চলে যাওয়ার পর সেখানেও ক্যাম্প বসতি একটা ছিল আর কি। তো সেইখান থেকেও বাচ্চাদেরকে উনি এনে, মানে রীতিমতো ঘরে ঘরে ঢুকে বাচ্চাদেরকে এনে উনি এই স্কুল শুরু করেছিলেন। তো তখনকার পরিবেশটাই অন্যরকম ছিল। আমার মনে আছে যে কোনো একটা কোম্পানির মালিক, তার মেয়েও কিন্তু ওই স্কুলে পড়ছে, আমরাও পড়ছি। আচ্ছা, হ্যাঁ, কোনো একটা বস্তির মেয়েও এসে পড়ছে, আমরা সবাই ক্লাসমেট, মানে অন্যরকম, এখন যেটা ভাবাও যায় না। আমার যেটা মনে হয় বাংলা মিডিয়ামটার থেকেও বড় সমস্যা হচ্ছে যে পড়াশোনার অবস্থা খুব খারাপ। মানে বাংলা মিডিয়াম তো আমরা প্রায় সবাই পড়েছি, এবার যেটা হচ্ছে যে অবস্থার
মানে পরিবেশটা খুব খারাপ। আমি নিজেও চেষ্টা করছিলাম আমার মেয়েকে যদি ভর্তি করা যায়, কিন্তু টিচাররা নিজেরা, আমি যে স্কুলে পড়েছি তার টিচাররা যারা ছেড়ে চলে যাবে তারা নিজেরা বলছে না 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 একদম পড়াশোনা আজকাল আর হয় না, মানে পরিবেশটাই নেই নাকি, তো কি আর করা যাবে। তো তারপর ওখান থেকে স্কুল কি কতটা তোমাকে এই মানে মেয়ে, তারপরে ধরো তোমার আইডেন্টিটি, তুমি যেভাবে কাজ করছো এগোচ্ছো, স্কুল কি তোমাকে সাহায্য করেছিল কিছুটা? কারণ তুমি তো নিশ্চয়ই নিজেকে নিজে বুঝতে পারছিলে। পরবর্তীতে না, স্কুলে আমি বলি আমাদের স্কুলে পড়াশোনার থেকে বেশি এসব কর্মকাণ্ড হতো, আবৃত্তি হচ্ছে, নাটক হচ্ছে, সিনেমা নিয়ে আলাপও হতো, কিন্তু তখন তো আর ওইভাবে দেখার সুযোগ ছিল না। তো স্কুলের পরিবেশটা ওরকম ছিল। আমাদের হেডমিস্ট্রেস আবার খুবই বিবেকানন্দ ভক্ত ছিলেন, যেটা আমি নই আর কি অবশ্যই, কিন্তু উনি এতই বিবেকানন্দ ভক্ত ছিলেন, আমরা একসময় আবিষ্কার করলাম উনি দেখতেও একটু ওরকম হয়ে যাচ্ছে। কিন্তু এরা সব চমৎকার মানুষ ছিলেন। এই যে আমি আজকে বিবেকানন্দর ক্রিটিক, সেটা কিন্তু হয়তো ওখান থেকেই আমার পাওয়া। এই যে 12ই জানুয়ারি স্কুল থেকে আমাদের কয়েকজন স্টুডেন্টকে রামকৃষ্ণ মিশনের মিছিলে পাঠিয়ে দেওয়া হতো, হয়তো সেখান থেকেই আমার ওই মিছিলে পা মিলিয়ে হয়তো আজকে আমি যে এত মিটিং মিছিলে যাই, হয়তো সেটার শুরু হয়েছে ওখান থেকেই। তো স্কুলের প্রভাব অবশ্যই একটা খুবই বড় করেছিল। আমাদের রচনা প্রতিযোগিতা হতো, হ্যাঁ এটা আমাদের গল্প লেখার প্রতিযোগিতা হতো। তুমি কোন সালে মোটামুটি মাধ্যমিক দিয়েছো? মোটামুটি না, মানে 89 সালে। 89, খুব বেশি দূরত্বে নেই, খুবই দূরত্বে। আমি 2001-এ, তো মানে বিরাট দূর। তাহলে তোমার এই সিনেমা দেখা থেকে নিজের সিনেমা তৈরি করার ইচ্ছেটা কবে জাগলো? সিনেমা কখনো বানাতে পারবো এরকম করে হয়তো কখনো ভাবিনি, কিন্তু ক্যামেরা নিয়ে আমার একটা বরাবরের আগ্রহ ছিল। আমার মনে আছে যে আমাদের বাড়িতে নাকি একটা ক্যামেরা ছিল, যেটা আমি কোনোদিনও দেখিনি। বাবা, হ্যাঁ নাকি, কারণ বাবা কিনেছিলেন এবং আমার কাকা সেটা বাবা মায়ের বিয়েতে গলায় ঝুলিয়ে, তখনকার দিনে বুঝতে পারছো তো 1968 সালে একটা ক্যামেরা নিয়ে বরযাত্রী ঢুকছে, এটা বিশাল ব্যাপার হয়েছিল। কিন্তু কাকা নাকি একটাও ছবি তোলেনি, মা বলে কোনো ছবি নেই আমার বাবা মায়ের বিয়ের, কিন্তু ক্যামেরাটা ছিল। তো এবার পরে কাকা সেই ক্যামেরাটা হারিয়ে ফেলে, আর আমাদের বাড়িতে আমার জ্ঞানও তো ওই জন্যই এটা নাকি, হ্যাঁ এই জন্য এটা নাকি নাকি ছিল ক্যামেরাটা ছিল। তো কোথা থেকে কেন আমাদের বাড়িতে ওই জিনিসটা ছিল আমি জানি না, কোনো একটা গাড়ির হেডলাইটের সামনের কাজটা ছিল, মানে ওরা ক্রমশ হেডলাইট থেকে কেনা শুরু করেছিল, পরে একটা গাড়ি তৈরি হবে ভেবেছিল কিনা আমি জানি না, কিন্তু হেডলাইটটা ছিল, ওটাতে দড়ি বেঁধে আমি গলায় ঝুলিয়ে ঘুরতাম, যেটা আমার ক্যামেরা, নাকি ক্যামেরা। তো তারপরে ক্লাস 9-এ বাবা আমাকে প্রথম একটা ক্যামেরা কিনে দেয়, লাল রঙের একটা প্রিমিয়ার ক্যামেরা, ওই হটশটের মতো, দেখো আর তোলো। কারণ আমি বায়না করেছিলাম আমাদের স্কুলের এক্সকারশন একটা আধা দিনের জন্য ডাবু বলে একটা জায়গা দক্ষিণ 24 পরগনায়, সেখানে যাওয়া হয়েছিল। তো সেই ক্যামেরা, তা আমি যখন ছবি তুললাম, অন্য কয়েকজন বন্ধুও তুলেছিল, তাদের বাড়িরই ক্যামেরা ছিল অনেক দিনের, কিন্তু আমার ক্যামেরার ছবিগুলোই কেন যেন সবার খুব ভালো লাগলো, ওই একটা আগ্রহ তৈরি হলো। তো সেই ক্যামেরা আমার সঙ্গে বহু বছর ছিল। সেই ক্যামেরাটা ইনফ্যাক্ট হালকা খারাপ হয়ে গেল। আমি একবার স্কটল্যান্ডে শ্যুট করছিলাম একটা ট্র্যাভেলগ, তখন আমার হাতের থেকে পড়ে একটা ঝোড়াতে পড়ে, ওটা কিন্তু ক্যামেরাটা আমি আবারও মানে উদ্ধার হয়ে গেছিলো, কিন্তু তারপরে ওটা নীল মতো ছবি ওঠে, কিন্তু ক্যামেরাটা আমার কাছে এখনো আছে। সেই ক্যামেরা 88-এর ক্যামেরা। 11-12 কি কোথায় পড়লে? 11-12 পড়লাম সিটি কলেজে, কারণ ওই যে বললাম আমি মাধ্যমিকের পর আর পড়তে চাইনি, আমার বাড়ির থেকেই না, একেবারেই না। আমি যখন খুব গাঁই করছি যে আমি আর পড়বো না, তখন বললো যে তোর যা ইচ্ছে তুই পড়। আমার বাড়িতে কোনোদিনই খুব চাপ সৃষ্টি কিছু নিয়ে করতো না, কিন্তু এখন বুঝতে পারি যে জোর করিয়ে অন্তত গ্র্যাজুয়েটটাও করিয়েছে, সেটা যে পরে কত কাজে লেগেছে। তখন আমার মনে হলো কমার্সটা খুব সোজা হবে, তো আমি কমার্স পড়তে শুরু করলাম সিটি কলেজে। তারপর ভর্তি হয়ে দেখলাম বাবারে এ তো ভয়ানক, আর কি আমার তো কিছুই ভালো লাগছে না, শুধুই অঙ্ক আর সংখ্যা। তো
তারপরে একদম ভালো লাগলো না, কিন্তু কোনো রকমে 12 পাস করলাম, তারপরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার কি মনে হলো, আমি কলেজ তখন SFI করতাম, কিন্তু একটা কোনো ঝামেলা হলো, আমি কলেজ ছেড়ে আরেকটা কলেজে চলে গেলাম। সেখানে আমার একদমই ভালো লাগলো না। কলেজটার নাম আমি বলবো না, কিন্তু আক্ষরিক অর্থে খুবই সংকীর্ণ একটা চারদিকে পরিবেশ, একদম ভালো লাগলো না। আমি ফিরে এলাম, দিয়ে কিছুদিন আবার সিটি কলেজে ভর্তি হলাম, এবার ইংরেজি অনার্স নিয়ে পড়তে পড়তে তারপর এই যে মানে স্ট্রিম চেঞ্জ করলাম, তারপরে বিষয়ও বদলালাম, আমার বাড়ি থেকে আর পারছিল না। তারপর কিন্তু তো ইংরেজি পড়তেও আমার ওই ভালো লাগছিল না পড়তে। তখন একজন আমার বন্ধু, যে পরে ক্যাকটাসে বেসিস্ট হিসেবে জয়েন করে, ওই বন্ধু ইন্দ্রনীল, টুপ্পু বলি আমরা, ও আমাকে একদিন বলে যে জানিস তো এরকম যাদবপুর ইউনিভার্সিটিতে একটা কোর্স আছে কম্পারেটিভ লিটারেচার, তুই যেরকম পড়াশোনা করতে ভালোবাসিস, আমার কিন্তু প্রচুর পড়ছি, তখন প্রচুর পড়ি, ঠোঙাও পড়েনি তো। এবারে বললো যে ওইটা তোর খুব ভাল লাগতে পারে, তুই ওইখানে একবার পরীক্ষা দিয়ে দেখ। এই পরীক্ষা দিলাম এবং পেয়েও গেলাম। তো আমার মনে আছে আমি যখন বাবাকে গিয়ে বলছি যে এবারে যাদবপুর ইউনিভার্সিটি, কারণ তার আগে আমি যাওয়াটাও ছেড়ে দিয়েছিলাম, কলেজ যাওয়াও ছেড়ে দিয়েছিলাম, বাড়িতে বসে থাকতে। এতগুলো খরচা করে নিশ্চয়ই রেগে গেছে। হ্যাঁ, বাবা তখন বলল যে তোমার যেখান থেকে মনে হয় যে তুমি পাশ করতে পারবে, বিএ পাসটা করতে পারবে, তুমি সেখান থেকে করো, কিন্তু আমাদেরকে আর টেনো না। আমি তখন ভাবছি এবার কী করবো, অভিভাবক ছাড়া। আমার এক জেঠু আমাদের সঙ্গে থাকতেন, বিয়ে করেননি, জেঠু আমাদের সঙ্গে থাকতেন, জেঠু আমাকে নিয়ে গেলেন। গিয়ে তো আমি দেখলাম ও বাবা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি এই অনেক, তো অভিভাবক তাদের সইটই কিচ্ছু লাগে না, তাই না? হ্যাঁ। আচ্ছা। তো তারপরে গেলাম, মানে ভর্তি হয়ে গেলাম। তারপর তো মানে জগৎটাই একদম বদলে গেল। যাদবপুর আমার কাছে প্রকৃত অর্থে পরিবর্তন, বিশ্ববিদ্যালয়, একদম খুলে গেল জগৎ। সেটা তুমি পড়াশুনো বলো, সিনেমা বলো, পছন্দের জিনিসগুলো তোমার কাছে আসতে শুরু করলো। তো তার আগে তো আমি বইয়ের কথা বলছিলাম যে আমাদের প্রচুর পড়াশুনো হতো। এখানে একটা মজার গল্প হঠাৎ আমার মনে পড়লো যে আমরা তখন, আমি আর দিদি দুজনেই খুব পড়ি, কিন্তু মা তো স্কুলে চলে যায়, বাবাও কাজে বেরিয়ে যায়, যৌথ পরিবার ছিল আমাদের যদিও। তখন আমাদের বাচ্চাদের মজাগুলো কি ছিল যে দিদিও সব পড়ে ফেলছে। তো একদিন দিদি আর আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে কিছু নিয়ে। তো দিদিকে আমি বলছি, হুমকি দিচ্ছি যে মা বাড়ি এলে বলে দেবো তুই গৃহদাহ পড়ছিলি। আর দিদি আমাকে বলছে বোন বলিস না, বলিস আমি রামের সুমতি পড়ছিলাম। মানে এখন এগুলো ভাবাই যায় না, না এখন হয়তো মোবাইলের কোনো হয়তো কিছু, তুই টিকটকের ওই ভিডিও দেখছিলি বলে এরকম হবে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার জীবনটা অনেকটাই বদলে দিল। তখন ভালো লাগছে দিদি আর তোমার এই গল্পটা বেশ মজার, একটু বলো। কত বড় তোমার থেকে দিদি? দিদি আমার থেকে 3.5-4 বছরের বড়। আচ্ছা। তো আমরা সেটা দিদির গল্প বলতে গেলে আমার মনে হচ্ছে আমাদের স্কুলের একজন কর্মচারী একদিন মারা গেলেন। আমরা সকালবেলা স্কুলে গিয়ে দেখছি যে স্কুল হবে না। এবার আমি তখন খুবই ছোট, আর দিদি তখন মানে আমার থেকে 4 ক্লাস উঁচুতে, একই স্কুলে। তো দিদির বন্ধুরা মিলে ঠিক করলো নবীনাতেই যাবে জেমস বন্ড দেখতে। আচ্ছা। হ্যাঁ, কেন আমায় ঢুকতে দিয়েছিল আমি জানি না। 8-9 তখন নিশ্চয়ই না, আমি যদি না, দিদি তখন 10। আচ্ছা, 11। হ্যাঁ, আর আমি 5। ব্রজবাবু মারা গিয়েছিলেন আমার মনে আছে। এবার গিয়ে তো জেমস বন্ড দেখতে আমার একদমই ওই ক্লাস 5 ভালো লাগছে না। দিদিদেরই বা কেন ঢুকতে দিয়েছিল, আমাকেই বা কেন দিয়েছিল আমি জানি না। সেই যে আমার একটা 007-এর প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল। আমি পরে অনেকবার চেষ্টা করেছি একটু দেখে একটু কাটানো, সেটা কাটে। মানে তোমার ছোটবেলা থেকে কমার্শিয়াল ছবির প্রতি খুব একটা? না, মানে সেটা নয়, মানে হয়তো বয়সের আগে জেমস বন্ড দেখে ফেলেছি, বা তোমার কপালকুণ্ডলাও ক্লাস 3 পড়তে শুরু করেছি। আর কুজ্ঝটিকা সেই প্রথম পাতাতেই নবকুমার আর কুজ্ঝটিকা নেওয়া, কুজ্ঝটিকা পড়ে ওই বঙ্কিমচন্দ্রের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো, যেটা অনেক পরে আর কি সেটা কষ্ট করে কাটিয়েছি। ওই ভাষাটা কুজ্ঝটিকা, দেখো বয়সের আগে, মানে হঠাৎ ক্লাস 2-3-তে তুমি কুজ্ঝটিকা পড়লে, আমি তো ওই রকমও নই উচ্চারণ করতে পেরেছিলে কুজ্ঝটিকা। তো এইসব কুজ্ঝটিকা, 007,
এইসব মিলিয়েই জগৎটা ছিল। তোমার আর দিদির বেশ রেস্ট্রিকশন ছিল না যা দেখতে পাচ্ছি, যখন তখন না না ওরকম ওরকম বাড়ি থেকে তো মানে রাতে ফেরা দেরি বা কিছু চিন্তা করা এগুলো? না, এগুলো দিদির ওপর দিয়ে খুব হয়েছে, আচ্ছা। আমার ওপর দিয়ে অত হয়নি। আমাকে কেন যেন, আমি ওপেনলি গল্পের বই পড়তাম, কেন যেন আমাকে খুব বিশেষ ঘাঁটাতো না। দিদি লুকিয়ে পড়তো, তাও ধরা পড়ে গেলে মার খেত। তারপরে যাদবপুর থেকে প্রথম ছবি? না, যাদবপুরে আমরা ম্যাক্সমুলারে যাওয়া শুরু করলাম। আমার মনে আছে ফাজবিন্দার দেখছি, নানান রকম ম্যাক্সমুলারে তখন ওই ছবি আসতো। ম্যাক্সমুলারে একটা লাইব্রেরি ছিল চমৎকার, আর ছিল হচ্ছে অডিও লাইব্রেরি, যেটা আমার কাছে একদম নতুন ছিল। কারণ তার আগের লাইব্রেরি কিন্তু আমরা রামকৃষ্ণ মিশনের লাইব্রেরির স্বাদ আমরা পেয়ে গেছি। একটা বাচ্চাদের লাইব্রেরি ছিল, এখনও আছে কিনা জানি না, খুব ভালো লাইব্রেরি ছিল। তাই মানে ভীষণ, ওখানে গিয়ে পড়াশুনো খুবই করতাম, বসে পড়া যেত, নিয়ে আসা যেত। কিন্তু অডিও লাইব্রেরি তো বোধহয় এখন সব উঠেই যাচ্ছে। ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। তো আমি তো বলি যে আমি ক্লাস 8 অবধি বোধহয় যা পড়েছি সেই দিয়েই এখন অবধি চালিয়ে যাচ্ছি। কারণ তারপরে পড়াশুনো আমরাই, বা আমি ঠোঙা পড়ে ফেলতাম, সে আমি মোটা বইও, মানে পাতলা বইও এসে পড়ে থাকে, হয়তো কতদিন সময় লাগে পড়ে শেষ করতে। আগে মানে বিছানায়, অর্ধেক বিছানায় বই ভর্তি থাকতো, নানা রকম বই ওরকম পড়ছি। এখন আর সেই সময় নয় আর কি। তো সেই অডিও লাইব্রেরিটা আমাকে আরেকটা জগতের সন্ধান দিল। ওইখানে আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতে শুরু করলাম, যেটার কিনা কোনো রকমের কোনোভাবে, হ্যাঁ আমাদের বাড়িতে এটার তো কোনো রকমেরই কোনো চল ছিল না, কিন্তু ওইগুলো শুনতে শুরু করলাম এবং যথারীতি বাড়ি থেকে বাধা দিল না। আমি নানা রকম যন্ত্র বাজাতে শুরু করলাম। আচ্ছা, হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, ম্যান্ডোলিন, ওই যে ব্যাঞ্জো বাজায় না, যেগুলো প্যান্ডেলে ওই যে নিয়ে যায়, যখন ঠাকুর ভাসান দিতে নিয়ে যায় তখন যে চাই করে ব্যান্ড পার্টিরা বাজায় যে ব্যাঞ্জো, ওই ব্যাঞ্জো, পিট সিগারের ব্যাঞ্জো নয়। আচ্ছা, সেটাও কিনে বাজাতে শুরু করলাম। আর তারপর নানা রকম বন্ধু বান্ধবও জুটতে শুরু করলো, এই গানের সূত্রে, বইয়ের সূত্রে, বিশ্ববিদ্যালয়ের সূত্রে। পোশাকের পরিবর্তন হতো, মানে আমি তোমাকে সবসময় দেখেছি যে এরকম একটা, হ্যাঁ সেই নিয়েও আমার বাড়িতে খুব একটা চাপ ছিল না। সেটা কবে থেকে মোটামুটি তোমার দিদি একরকম পড়ছে, দিদির জামা তোমাকে পরিয়ে দেওয়া হয়নি? হ্যাঁ, বই টই থেকে শুরু করে জুতো সবই তো আমাদের হতো, কিন্তু হ্যাঁ এটা নিয়েও আমার বাড়িতে কখনো কোনো জোর করেনি। বুঝতে পারছে আস্তে আস্তে যে তোমার, হ্যাঁ মানে এটাকে তুমি বলতে পারো যে কোথাটা ডিনায়ালের মধ্যে হয়তো তাঁরা ছিলেন, কিন্তু সেটা ডিনায়ালের মধ্যে তো অন্যরাও থাকে। আমি অন্য অনেক পরিবারও দেখেছি যে ডিনায়ালের মধ্যে থেকেও নানাভাবে সেটার অত্যাচার, সমাজকে নিয়ে তেমন একদমই বদার ছিল না। আমিও ছিলাম না, তারাও খুব একটা ছিল না বলে তুমি নও আমার মনে হয়। হ্যাঁ, আর আমার কাজের জগতেও এই বিষয়টা নিয়ে যে আমাকে কখনো কিছু মুখোমুখি হতে হয়েছে সেটা নয়। তো তারপরে বিশ্ববিদ্যালয়ের পরে আমি তারপরে এমএটা কমপ্লিট করলাম না, কারণ ওই এমএর ফাইনাল ইয়ারে উঠে আমার আর পড়তে ভালো লাগলো না। তার আগেও আমি যাদবপুরে যে বিশেষ ক্লাস করতাম তা না, কিছু কিছু জনের ক্লাস আমি অবশ্যই মিস করতাম না, কিন্তু আসলেই আমি কিছু কিছু জন বলতে গিয়ে কাদের কথা বলবো। আমাদের সময় ছিলেন নবনীতাদির আমি সামান্যই ক্লাস পেয়েছি, কারণ উনি অসুস্থ থাকতেন অথবা বাইরেও থাকতেন, কিন্তু যা পেয়েছি উনি অসাধারণ পড়াতেন। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, শিবাজি বন্দ্যোপাধ্যায়, সুবীর রায়চৌধুরী, প্রণবেন্দু দাশগুপ্ত। তো প্রণবেন্দু দাশগুপ্ত ক্লাসে তখন ও শেষ দিকে একদম সেইভাবে কিছু পড়াতেন না, উনি চুপচাপ ক্লাসে এসে বসে থাকতেন। সেও একটা সময় আমরাও চুপচাপ বই টই পড়ছি, এটা সেটা করছি, কিন্তু প্রণবেন্দু বাবুর কাছে আমাদের একজন সিনিয়র স্টুডেন্ট, তাকে প্রণবেন্দুবাবু কেন যেন হুইটম্যান পড়াতে রাজি হলেন বাড়িতে, ওয়াল্ট হুইটম্যান। সেইটা আমার মনে আছে। আমি তাকে বললাম যে অভিজিৎদা আমাকে নিয়ে যাবে গো। তো ওই প্রণবেন্দুবাবুর বাড়িতে সেই 1-to-1 ওয়াল্ট হুইটম্যান উনি পড়াচ্ছেন, সে এক অভিজ্ঞতা আর কি। তারপরে এই নানান রকম ফ্রিল্যান্স কাজ, বিয়ে বাড়িতে ছবি তোলা। এইটাই তো আমি জানতে চাইছি যে একটা মেয়ে হয়ে তুমি যখন বলছো আমি বিয়ে বাড়িতে ছবি তুলবো, বা ধরো একটা গ্রুপ তৈরি করেছো, তো কাজগুলো আসতো তোমার কাছে যে একটা মেয়ে পারবে তো করতে, এরকম প্রশ্ন? বিয়ে বাড়িতে ছবি তোলাটা শুরু হলো প্রথমে বন্ধুদের, বোনের বিয়ে, দিদির বিয়ে, দাদার বিয়ে। আচ্ছা, সেখানে তো পয়সা করেই পেতাম না, সেখানে তো খাওয়া পেট চুক্তি। প্রিন্টের টাকা দিত না? প্রিন্ট করে? হ্যাঁ সেগুলো দিত, বাকি না। তো তারপর কনফিডেন্স বাড়তে থাকলো। আর আমাদের ইউনিভার্সিটিটা তো আশ্চর্য পরিবেশ ছিল,
যাই কাজ করতাম, যারা মাস্টারমশাই ছিল আর যারা পড়ুয়া সিনিয়র জুনিয়র তারা সবাই সব কিছুতে প্রচণ্ড উৎসাহ দিচ্ছে, আর দারুণ ছবি তুলছিস, দারুণ হচ্ছে। একজন একদিন বললো, সে এখন ইতিহাস পড়ায় যাদবপুরে, বললো আমার যখন প্রথম বই বেরোবে তোর এই ছবিটা দিয়ে আমি আমার বইয়ের প্রচ্ছদ করবো। মানে ছবিটা ছিল যে পার্ক সার্কাসে, আমার মনে আছে, মার্কসের ছবি দিয়ে একটা কিছু লেখা, দুনিয়ার মজদুর এক হও, মার্কসের ছবি শুধু ছিল, বাকি দুজনের ছিল না, আর তার সামনে একজন ভিখিরি বসে আছেন, মানে ওটা তার সংসার বোঝা যায়, তিনি তার সামনে বসে আছেন। ও বলে এই ছবিটা দিয়ে আমার প্রথম বইয়ের প্রচ্ছদ, সাবজেক্ট মানে এই যে লোকজন আশপাশে এই কথাগুলো কনফিডেন্স বাড়াচ্ছে, তো প্রচন্ড কনফিডেন্স বাড়াচ্ছে। ততদিনে আমার প্রিমিয়ার হটশট ওরকম ক্যামেরার থেকে আমার জেনিথ ক্যামেরা বাবার থেকে টাকা ধার করে, আচ্ছা বাবা টাকা ধার দিত, দিত না, সেটা আমার পরবর্তীতে মনে হয়েছে এটা খুবই ভালো করতো, কারণ এই যে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে, বাবা অন্যদের অনেক টাকা ধার দিত, তাদের থেকে চাইতো না এবং পেতও না ফেরত বেশিরভাগ সময়, কিন্তু আমাদের থেকে গুনে গুনে পয়সা ফেরত দিত। তো বাবা থেকে টাকা ধার করে ক্যামেরা কেন, ওই জেনিথ ক্যামেরা দিয়ে আমি ছবি তোলা শুরু করলাম। আমার তো কোনো প্রথাগত শিক্ষা নেই। আচ্ছা, সবটাই নিজে নিজে শিখেছো? সবটাই নিজে নিজে শিখেছি, মানে কোনো একটা ওয়ার্কশপও আমি একদিন অ্যাটেন্ড করিনি, তাই কখনো। তো এই যে তোমার আজকের যে কাজগুলো, সেটা সবটাই নিজে নিজে ক্যামেরা শেখা? নিজে নিজে ক্যামেরা শেখা, এবং শুনলে খুবই অদ্ভুত লাগবে, পাড়ার মোড়ের পিয়ালি স্টুডিওর কাকুকে গিয়ে দেখিয়ে বলতাম, আচ্ছা এটার এক্সপোজারটা কি ঠিক আছে, এটা কি করলে কি হবে বলো তো, আইএসও কাকে বলে। সিরিয়াসলি? আর লিখে রাখতাম, লেকে ঘুরতাম, এদিক সেদিক ঘুরতাম, ছবি তুলতাম আর লিখে রাখতাম, এখন সকাল 10টা, অ্যাপারচার এত, আইএসও এত। হ্যাঁ, এরকম এই সাবজেক্টে ইন্টারেস্ট পেয়ে গেলে বলো? হ্যাঁ, এরকম করে করে। তো বিয়েবাড়ি আমার জামাইবাবু যেহেতু ক্যামেরা করতেন, এবং জামাইবাবু প্রথম জীবনে ওরকম বিয়েবাড়িতে ছবি তুলতেন, তো জামাইবাবু ভিডিও তুলতো, স্টিলও তুলতো, আর আমি ওর সঙ্গে সঙ্গে গিয়ে, তো এইভাবে আমার শেখা, যাকে বলে ক্লায়েন্ট বেসড, যে বিয়েবাড়ির ছবি তুলে আমি পয়সা রোজগার করা শুরু করলাম। এবং যাদবপুরে পড়ার সূত্রে অনেকের সঙ্গে আলাপ হলো, তখন বিভিন্ন কাগজেও আমার ছবি তোলা আমি দিতে থাকলাম আর কি। সেগুলো খুবই সামান্য টাকা, মানে প্রথম ছবি তুলে আমার মনে আছে প্রতিদিনে ছবিটা ছেপেছিল, রাধানাথ চৌধুরী রোডে তাদের অফিস ছিল, 50 টাকা দিয়েছিল। আর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। এটা কোন বছরে 50 টাকা পেয়েছিলে? মানে এখন তো বছরে বছরে আমাদের টাকা বাড়ছে। 98 না 9, এটা দেখতে হবে যে প্রতিদিন কবে শুরু হলো। 50 টাকা দিয়েছে। আর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল পাড়ারই একটি ছেলের মুখে ভাতে। আচ্ছা, ছেলের বাচ্চার মুখে ভাতে? হ্যাঁ, মুখে ভাতে আমি ছবি তুললাম। 10টা ছবি দেওয়ার কথা ছিল, 10 টাকা করে দেবে বলেছিল, না 15টা ছবি। তখন আমি খুব দাম বাড়িয়ে বললাম 11 টাকা করে দিন। তখন 11 টাকা করে দিল। সে এখন দাঁতের ডাক্তার, তাকে আমি দাঁত দেখাতে যাই। আচ্ছা, এই ছেলেটি, বাচ্চাটি। আচ্ছা, তো তারপর নিজের কাজ কবে শুরু করলে মোটামুটি ডকুমেন্টারি? তো এইরকম করে তো স্টিল ছবি আমি তুলতে শুরু করলাম, এবং রাজনীতি করতাম ইউনিভার্সিটি কলেজ থেকে। তারপর একটা বাম রাজনীতিতে জড়িয়ে পড়লাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে। তো সেই সূত্রে আমার তো ক্যামেরাও আছে আর সঙ্গে এই রাজনীতি করাও আছে, তো ওইভাবে জড়িয়ে গেল আর কি আমার রাজনীতি এবং ক্যামেরা। আমি যা বলতে চাই, আমি সবসময় সব কিছুতেই খুব পলিটিক্যাল থাকতে চেয়েছি। মানে আজকে ধরো এই যে আমি এই রঙের জামা পরে এসেছি, তোমরা হয়তো চমকাবে যে আমি গেরুয়া রঙের একটা জামা পরে এসেছি, সেটাও কিন্তু আমার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। কারণ এই রঙগুলোকে, এই গেরুয়া রঙগুলোকে, গেরুয়া রং, সবুজ রং এবং নীল সাদা রং, অবশ্যই এই যে রঙের সন্ত্রাস, হ্যাঁ, এই রঙগুলোকে আমরা কেন ওদের হাতে দিয়ে দেবো? ওরা আমাদের হাত থেকে এই রঙগুলোকে কেন কেড়ে নেবো? আমি রিক্লেম করতে চাই এই রঙগুলো। তো কাজে এই রঙের জামা যে আমি পরে এসেছি, এটাও আমার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। কালকেও যেমন বলা চলে, মানে কথায় কথা যে সংস্কৃত, এটা তো একটা ভাষা, সেটা কেন মন্ত্র, হিন্দুত্ব এগুলোর সাথে যুক্ত হবে? সেটা ওরা করে দিতে সক্ষম হয়েছে, যেমন যোগব্যায়াম, যেমন আয়ুর্বেদ, যেগুলোতে আমি খুবই বিশ্বাসী। এ নিয়ে বন্ধুদের মধ্যে আমাকে নিয়ে খুব ইয়ার্কি ঠাট্টা হয়, কিন্তু আমার কথা হচ্ছে এই জ্ঞানের ভাণ্ডারগুলোকে আমি কেন ওদের ব্যবহার করতে দেব? আমি রিক্লেম করতে চাই এগুলোকে। সেই জন্য আজকে আমি বিশেষ করে একটা কুফিও এনেছিলাম, আসলেই প্যালেস্তাইন থেকে আনা,
প্যালেস্টাইনের কুফিয়ে, ওটা আমি ভুলে গেলাম পড়তে, তো ওটা জড়িয়ে যদি বসতে পারি। আচ্ছা, তো এগুলো দেখো আমিও কিরকম একটা নীল সাদা করে এঁকেছি। এটা কিন্তু ভালো হয়েছে আজকে আমাদের এই এপিসোডে, যে আমরা রংটা আমাদের কারুর নয়, সেটাই, রংটা তোর বাপের নয় আর কি, যেটা বলা দরকার। তারপরে তো তখন যেমন আমি অনেক, তোমার মধ্যে এই প্রতিবাদী স্পৃহাটা ছোটবেলা থেকে আর কি, মানে যে যেহেতু পলিটিক্যাল ইয়েতে কলেজে আছো, ছোটবেলা থেকে, মানে আমাদের আসলে তাহলে আরো অন্য কথা, মানে আমাদের একজন টিচার ছিলেন বাড়িতে, যিনি পড়াতে আসতেন, ফণীভূষণ চক্রবর্তী বলে। নামগুলো কি সুন্দর ছিল না, মানে হ্যাঁ, প্রত্যেকটা নাম কি ভালো। পল্লীশ্রী থেকে উনি, শ্রীকলোনি থেকে, আমার বাড়ি থেকে উনি গোলপার্কে হেঁটে আসতেন, হ্যাঁ, একটা ছাতা হাতে নিয়ে, হ্যাঁ, লম্বা ছাতা, ধুতি পাঞ্জাবি পরে। স্যার ছিলেন স্বাধীনতা সংগ্রামী, পরে মুক্তিযোদ্ধা। স্যার দেখতেন যে আমরা তখন খুব পুজো হতো বাড়িতে, মানে খুব হতো না কিন্তু হতো, কিন্তু আমার বাবা তখন খুবই নাস্তিক ছিলেন, কিন্তু এসবে কোনোদিনই আমাদের বাড়িতে, যে যেরকম করছে, আমিও খুব শনি পুজো দিচ্ছি, লক্ষ্মীর পাঁচালি পড়ছি, আর স্যার দিদিকে পড়াচ্ছেন আর দেখছেন। একসময় আমাকেও দেওয়া হলো, ব্যাস স্যার আমাকে বললেন লেনিনের কথা, তার জীবন ছোটদের মতো করে, ওই জীবনটা বদলে গেল ক্লাস 6-7 থেকে আর কি। আচ্ছা, ওই পুজো করা ছেড়ে দিলাম। দিদি প্রথম পরিবারে শুরু করলো, ভাইফোঁটা দেওয়া বন্ধ করলো, রাখি পরানো বন্ধ করলো, দিদির পিছু পিছু আমিও। এবং আমার মনে আছে আমাদের বৃহত্তর পরিবারে কেউ ধরো কোনো একটা খারাপ কাজ করেছে, তো তখন বলা হতো যে তোরা কি মুনমু হয়ে যেতে চাস? এটা কি মানে আমাদের ডাকনাম মুন আর মু। ও, আমরা একটা লজ্জ হয়ে গেছিলাম বোঝাতে, যে যেহেতু ততদিনে আমরা ওগুলো করা বন্ধ করে দিয়েছি। প্রণাম করো। প্রণামও করতাম না দিদি, সেটা আমাকে এই নিয়ে সবাই খুব বকে, কিন্তু আমার মনে হয় যে ইচ্ছে করে না এটা। কিন্তু প্রণামের ক্ষেত্রে অত ঝামেলা করতো না, একটু হয়তো ভাবতো যে তোরা এরকম করতো, কিন্তু শ্রদ্ধাটা যে আছে সেইটা তো বোঝা যায়, সেটা নিয়ে কিছু ঝামেলা করতো না। কম্পারেটিভ লিটারেচার থেকে একজন স্টুডেন্ট, সেখান থেকে ফিল্ম মেকার, এবার এই জার্নিটাতে যাই। আমাদের বিভাগে যারা, এই তুলনামূলক সাহিত্য বিভাগে, সব রকম ফিল্ডেই তারা ছড়িয়ে আছে, কারণ প্রথাগত কোনো চাকরি আমাদের তুলনামূলক সাহিত্য পড়ে ওই সময় তো ছিলই না, এখন তাও কিছু কিছু বিভাগ কোথাও কোথাও তৈরি হয়েছে। তো এই প্রথাগত শিক্ষা, মানে প্রথাগতভাবে কোথাও তুমি চাকরি এই পড়ে ঢুকতে পারছো এরকম যেহেতু ছিল না, আমরা নানা রকম ফিল্ডে আমরা আছি আর কি। সাংবাদিক বলো, ফিল্ম মেকার বলো, লিরিসিস্ট বলো, নাটকের মানুষ বলো, দেখবে চারিদিকে ছড়িয়ে আছে আমাদের বিভাগের লোক। তো সেরকমই কেউ ছিলেন, টেলিভিশনেও ছিলেন, এবং রাজনীতি, এই দুই সূত্রে আমি কোথাও গিয়ে, তখন তারা বাংলা সেই সময়ে একটা স্যাটেলাইট চ্যানেল, ইটিভি ছিল, তারা বাংলা ছিল, তারা বাংলাতে আমি ক্যামেরা পার্সন হিসেবে যোগ দিলাম, কিন্তু একটা খুবই বৈরী পরিবেশের মধ্যে গিয়ে পড়লাম, কারণ আমার সমস্ত সহকর্মীরা পুরুষ ছিলেন ক্যামেরা বিভাগে, এবং আমার চেহারা এখন যা দেখছো তার বোধহয় অর্ধেক ছিল। মানে আমি তো শুরুই তাই দিয়ে করলাম যে এত পুরুষ চালিত পরিবেশে তোমাকে দেখে আমি পুরো মুগ্ধ, না এই তো পেয়েছি যে আমি যেটা চাই সেটা দেখতে পেয়েছি। আমার এক বন্ধু আর কি করে বলতো, বাইরে রোগা ভেতরে দারোগা, আচ্ছা ওরকম করে বলতো, কিন্তু ওই চেহারা নিয়ে যাই হোক আমি জয়েন করলাম। তো আমাদের একটা বাংলো বাড়িতে অফিস ছিল, আর একটা পোর্টিকো মতো ছিল, সেইখান দিয়ে মানুষজন যাতায়াত করতো, বাথরুম যাওয়ার রাস্তা ছিল একটা, ওইখানে আমি প্রচুর বই নিয়ে গিয়ে বসতাম, ওই পোর্টিকতে বসে থাকতাম, সারাদিন বই পড়তাম, কারণ আমাকে ডিউটি দেওয়া হতো না। তো একদিন অনন্যা চক্রবর্তী, উনি আমাদের হেড ছিলেন নিউজের, উনি একদিন যাচ্ছেন, বলছেন হ্যাঁ তুই এরকম সারাদিন এখানে বসে থাকিস কেন, তুই কাজ করিস না? তাহলে আমাকে তো দেয় না ডিউটি অনন্যাদি। তখন বলে কি ডিউটি দেয় না? দাঁড়া, জুলাই মাস ছিল, অনন্যাদি হঠাৎ করে আমাকে 15ই আগস্ট উপলক্ষে 5টা স্টোরির একটা সিরিজ করতে দিল, স্বাধীনতা সেটার বিষয়, এবং আমি সেটা খুব সাকসেসফুলি করলাম। 5টা স্টোরির মধ্যে 4টে আমি বানালাম, একটা জেলে ছিল, জেলের মধ্যে যেহেতু ওই পরিচয়পত্র সাংবাদিক সেটা আমার ছিল না, সেটা ছাড়া ঢুকতে পারে না বলে মধুমিতা দত্ত, এখন আনন্দবাজারে আছেন, মধুমিতা দিয়ে ওই স্টোরিটা করলেন, বাকি 4টে আমি করলাম, এবং সকলের খুব পছন্দ হলো। ওই যে একটা দারুণ কনফিডেন্স চলে এলো যে আমি, ওগুলো তো সফট স্টোরি যাকে বলে, তো কি আমি তো গল্প বলছি, একটা ন্যারেশন তৈরি করছি, আমিই ক্যামেরা করছি, আমিই সাউন্ড করছি বেশিরভাগ ক্ষেত্রেই।
এবং আমি প্রোডাকশানটাও করছি। এইটা হলো, তারপর থেকে আমি ফটো জার্নালিস্ট হিসেবেই তারা বাংলাতে নানা রকমের সফট স্টোরি করতে শুরু করলাম এবং বিভিন্ন রকমের এপিসোড পরিচালনা শুরু করলাম। যেরকম সত্যের আড়ালে বলে একটা সিরিজ হতো, প্রতি সপ্তাহে একটা করে হতো, এটা আমি দেখেছি, অনেক দিন ছিল সেইটা করা শুরু করলাম। কিন্তু যেটা জাস্ট আমি একটু ছুঁয়ে যাব, যেহেতু অনেক কথাই বলার আছে, সেই সময় আমার যারা পুরুষ সহকর্মীরা ছিলেন ক্যামেরা বিভাগে, তারা আমাকে খুবই বিরক্ত করেছেন। যেমন খুবই বিরক্ত করেছেন, আমি জানি না তারা কেউ এই জিনিস দেখছেন কিনা, এই এপিসোড দেখছেন কিনা। যেরকম ওই চেহারাটা, তখন তো সব বড় বড় ক্যামেরা, তখন তো আর এরকম ছোট ক্যামেরা চালু হয়নি। এক তো হ্যাঁ, নতুন একটা ক্যামেরা মডেল এলো, আমি দেখতে গেলাম গোডাউনে, নতুন এসছে, যিনি সেটা দেখাশোনা করতেন মজুমদারবাবু বললেন, না 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 আপনি ধরবেন না ক্যামেরা। বললাম মানে? বললো ম্যানেজমেন্ট থেকে বারণ আছে, ওপর তলার বারণ আছে, আপনাকে ক্যামেরা ধরতে দেওয়া যাবে না, আপনি নাকি এটা চালাতে পারেন না। তো আমি বললাম তাহলে মানে আমি তো জানি। তখন বলছে না, আমারই কলিগ যারা ক্যামেরা করছে সেই পুরুষদের মধ্যে থেকে কাউকে আমাকে নাকি সার্টিফাই করে দিতে হবে যে না ও চালাতে পারে, তবে আমি ক্যামেরা ধরতে পারবো। তখন ওই বাকিদের মধ্যে যে একটুখানি সহানুভূতি ছিল যার আমার প্রতি, সে লিখে দিল, তারপর আমি ক্যামেরা ধরতে পারলাম। তো তারপরে সে বলে যে সে আমাকে ক্যামেরা শিখিয়েছে, কারণ সেটা তো লিখিত আছে। ঠিক, তো সেটা লিখিত আছে। তা আমি এগুলো হচ্ছে আমাদের মেয়েদেরকে কাজ করতে হলে অনেক স্ট্র্যাটেজি নিতে হয়, বুঝেছো তো। তো এই স্ট্র্যাটেজিগুলো আমি তখন জানতাম যে না, এটাতে আমার রেগে গেলে চলবে না, তাহলে আমি অনেক পিছিয়ে যাব। তো মাথা ঠান্ডা রেখে তাদের সঙ্গে কাজ করতাম। যেমন আমি খুব অসুস্থ হলাম একবার, কিন্তু তাও আমাকে কাজে যেতেই হবে, আমাকে ছুটি দেওয়া হবে না। এবং আমাকে যিনি তখন আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন, মেমোর পর মেমো দিতেন। মানে এই তুমি কেন ওই দিন এত 5 মিনিট দেরিতে এসছো, অন্যরা কিন্তু যা খুশি তাই করছে, মেয়ে কাজ করছে এরকম একটা ছেলেদের ফিল্ডে ঢুকে পড়েছে। একদম ওরা আমাকে দেখতে পারতো না। মানে আমাকে অনেকে প্রশ্ন করে এবং বলে যে কেন মেয়েদের নিয়ে এত কিছু হচ্ছে, এবং বলা হয় যে ছেলেরাও তো একাই করছে, তো মেয়েরা কেন কিছু করলে বলা হয় যে মেয়েরা কেন একা করছে বলে এত মানে আমাদের প্রচার, এত কিছু নিয়ে আমরা কি বলবো আর কি বিগলিত আর কি বলি যে হ্যাঁ করছে। তো এইগুলো কি ছেলেদের সাথে হয়? মানে হয়ে থাকলে প্লিজ আমাকে কমেন্টে লিখবেন। তো যত রকমের অসহযোগিতা করা যায় তারা করছেন, কিন্তু আমি থামছি না। আর অনন্যাদি আমাকে যতই বকুক, খুব বকতো। আমি গতকালকে অনন্যাদিকে বলেছি যে তোমার মেমোগুলো আমি রেখে দিয়েছি আর কি, হ্যাঁ। কিন্তু এইটা ছিল যে কাজ করতে চাইলে নতুন কিছু একটা গিয়ে বললে অনন্যাদি বলতে হ্যাঁ কর। তো সেইভাবেই আমি যেমন ওই সিরিজের মধ্যে ছিল, তখন আমরা বলতাম পুরুষ সমকামী যৌনকর্মী, ওই সিরিজের মধ্যে ছিল কিন্তু তাদের নিয়ে। দুর্বার মহিলা সমন্বয় সমিতিতে যোগাযোগ করে, আমার ক্লাসমেট ছিলেন কালিকা প্রসাদ আর অদিতি মজুমদার, যে লেখালেখি করে, ওরা দুজনে আমাকে খুব সাহায্য করেছিল। তখন দুর্বার ওরা চাকরি করতো। সেই আমি এপিসোড করলাম, মানে স্টোরি করলাম। অনন্যাদি কিন্তু হ্যাঁ বললো, এসব নিয়ে কোনো আপত্তি ছিল না। আর সত্যের আড়ালেতে আমি করলাম বাংলা টেলিভিশনের প্রথম সমকামিতা বিষয়ে 2টো এপিসোড। সত্যের আড়ালে প্রতি রবিবারে হতো, পরপর 2টো রবিবার 2টো এপিসোড হলো। সেটাও কিন্তু অনন্যাদি একেবারেই না করে দিতে পারতেন। মানে এরকম একটা সেই সময় 2000 সালে একটা ট্যাবু সাবজেক্ট উনি কিন্তু না করেননি, উনি কিন্তু আমাকে উৎসাহ দিয়ে গেছেন। কাজেই পাশাপাশি তারা বাংলায় এই পরিবেশের পাশাপাশি আরেকটা পরিবেশও কিন্তু ছিল, এবং অসম্ভব একটা কি বলবো প্রোডাকশানের দিক থেকেও আমাদের অনেক অসুবিধে ছিল, কারণ তারা বাংলা তখন প্রায় উঠে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। কাজেই আমি বলি আমার 2টো বিশ্ববিদ্যালয়, একটা যাদবপুর, একটা তারা বাংলা, কারণ ওরকম একটা বৈরী পরিবেশ সহকর্মীদের, তার মধ্যে থেকে কিন্তু আমি, এবং প্রোডাকশানের দিক থেকে প্রায় 0 আমাদের ফেসিলিটিস, এই 2টোর মধ্যে থেকে কিন্তু আমি প্রচুর কাজ করছি। তখন আমি যা শিখেছি, দারুণ শিখেছি, যেগুলো আমার পরবর্তীকালে আমার প্রথম ছবি, যেমন ওই যে যাদের সঙ্গে আমার আলাপ হয় স্বাধীনতার ওই সিরিজটা করতে গিয়ে, তাদেরকে নিয়েই কিন্তু আমার প্রথম ফিচার লেন্থ ছবি, কি কথা তাহার সাথে, চন্দ্রিলের দেওয়া নাম ছবিটা, ওদেরকে নিয়ে আমার প্রথম ছবি। 2001 সাল নাগাদ। কিন্তু আমি বেশি দিন চাকরি করিনি, 1 বছরের মতো।
তারপর ছেড়ে দিয়ে আমি প্রথম ছবি করলাম, ওই আলাপটা আমার রয়ে গেছিলো, সেইটা নিয়ে আমি প্রথম ছবি করলাম। আচ্ছা, বাহ, তার মানে যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ তুমি শুরু করলে। এবং তোমার কি মনে হয় যে তুমি বাংলা বা এই পুরো তথাকথিত ভারতীয় টেলিভিশন জগতে কি সমকামিতা নিয়ে আগে ছবি হয়েছে নাকি তুমি প্রথম? ছবি প্রচুর হয়েছে, কিন্তু টেলিভিশন, বিশেষ করে বাংলায় টেলিভিশনে কোনো কাজ হয়েছে কিনা আমার জানা নেই। এমনকি গোটা ভারতবর্ষে টেলিভিশনে অডিও ভিজুয়ালে এরকম কোনো কিছু হয়েছে কিনা আমরা জানতে পারি না। তো কিরকম রেসপন্স ছিল সেই সময়? কোনো খুবই, সেটা নিয়ে খুবই মানুষজন দেখেছিলেন। এবং পরের আমি যখন ছবি করি কি কথা তাহার সাথে, আমার মনে আছে আনন্দবাজার তো ডকুমেন্টারি ছবি নিয়ে বিশেষ, আমি জানি না যে ডকুমেন্টারি ছবি নিয়ে ওরা কোনো রকমের লেখালেখি করে কিনা, সমালোচনা করে কিনা, কিন্তু সেইবারের কলকাতার কর্চায় যেদিন দেখানো হবে, কলকাতার কর্চায় বড় করে দীপঙ্কর একজন চরিত্র ছিলেন, দীপঙ্করের ছবি দিয়ে কলকাতা কর্চা তখন সোমবারে বেরোতো, বড় করে ছবি দিয়ে প্রথম জিনিসটা হয়। যে এটা রেখেছো তোমার কাছে? আছে, আছে মনে হয়। সেটা হয় একটা, রাজুদা আমাকে, রাজু রমন আরেকজনের নাম করব, যিনি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা খুবই বড় সাপোর্ট সিস্টেম আর কি, রাজুদা এবং ম্যাক্স মুলার ভবন। আচ্ছা, তো ম্যাক্স মুলার ভবন দেখাতে রাজি হয় ছবিটা প্রথম। রাজুদা আমাকে ফোন করে বলে যে দেবুল না, মনে হচ্ছে আজকে গেট ক্র্যাশ হবে। এবং সত্যি ব্যাক টু ব্যাক, আর কখনো এরকম হয়েছে কিনা আমি জানি না, ওই ছবিটা দুবার দেখায়। এবং সুনেত্রা ঘটক শনিবারের আনন্দবাজারের পাতায় এই ছবিটার সমালোচনা লেখেন, এবং শুরু করছেন উনি যে হাম দিল দে চুকে সানাম তখন দেখানো হচ্ছে, মানে তখন চলছে, উনি বলেছিলেন যে ওরকম যেন ভিড় দেখছি একটা ডকুমেন্টারি দেখার জন্য। তো এটা তো আমি তো তখন কেউ না, আমার জন্য তো নয়, বা আমার ছবির চরিত্রদের জন্য নয়, কিন্তু বিষয়টার জন্য। তখন বাঙালি দর্শকের কাছে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে, সেটা ওরা কী বলো তো, মানে অন্য ভাষায় হচ্ছে না, ইংরেজিতে হচ্ছে না, কারণ বিষয়টাই তো খুব ফরেন, এটা ফরেন নয়, তুমি একটা তোমার ভাষায় এই বিষয় নিয়ে কথা শুনতে পাচ্ছ। আমার মনে হয় সেই জন্যই অতটা মনের কথা যেটা নিজেরা বলতে পারে না, সেটা ছবিতে কিভাবে দেখিয়েছে সেটাও হয়তো পেয়েছে সেখানে কি। তারপরে এই সাকসেসের পর তোমার না, সাকসেস মানে হ্যাঁ, তখন লোকজন আমার নাম জানলো, এবং যথারীতি আমার চারপাশে আমার যে বন্ধুরা পুরস্কার আমি সেরকম পাইনি। হ্যাঁ, পেয়েছি নিশ্চয়ই কিছু কিছু, কিন্তু আমার কাছে পুরস্কারটা কি বলতো, যে আমি যে এতগুলো ছবি বানিয়েছি, প্রথম কথা একটা কমিউনিটির মতো তৈরি হয়েছে, যেটা আমি সবসময় স্মরণ করি, যে আমার এই বন্ধুরা না থাকলে আমার এই নৌকো বাওয়া হতো না এত বছর ধরে। আমি যে এত বছর ধরে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে টিকে যেতে পেরেছি, সেটা কিন্তু পুরোটাই আমার চারপাশে যে বন্ধুরা আমাকে ঘিরে রেখেছে, আমাকে আগলে রেখেছে, তারা না থাকলে আমি কখনোই এতগুলো ছবি এভাবে বানিয়ে উঠতে পারতাম না। তো সেটা তো একটা বড় পুরস্কার। আরেকটা পুরস্কার হচ্ছে যখন ছবিগুলো দেখানো হয় এবং দর্শকদের মধ্য থেকে আমাদেরকে কেউ লেখেন, কেউ ফোন করেন, কেউ কিউ&এর সময় বলেন যে আপনার এই ছবিটা, মানে বা আপনাদের এই ছবি আজকে থেকে আমাকে বদলে দিল, বিষয়টা নিয়ে আমি অন্যভাবে ভাবতে শিখলাম। এইটা আমার কাছে সব থেকে বড় পুরস্কার, কারণ ছবি তো আমি করছি কিছু একটা মেসেজ দেওয়ার জন্য, হ্যাঁ, কিছু নিয়ে একটা চিন্তা করার জন্য, কিছু একটা বদলে দেওয়ার জন্য, প্রথাগত গোঁড়া চলতি ভাবনাগুলোতে কোথাও একটা সেটাকে ধরে ঝাঁকুনি দেওয়ার জন্য। তো সেইটা যদি যখন আমরা করতে পারছি, সেইটা আমার মনে হয় আমার কাছে আর কি সেটাই সব থেকে বড় প্রাপ্তি। তারপরে তোমার এখন এই মুহূর্তে কতগুলো ছবি করা হলো? এই মুহূর্তে তো অনেকগুলো ছবি করা হলো, এবং ছবি নিয়ে অনেক বিতর্কও হলো, ছবি বানাতে গিয়েও অনেক কিছু হলো। আমি যেমন বলি যে আমি বোধহয় ইন্ডিয়ার একমাত্র ডকুমেন্টারি ফিল্ম মেকার যে দুখানা ছবির জন্য পেয়েছে, মানে আমি কিন্তু একজন অ্যাডাল্ট ফিল্ম মেকার সেই অর্থে বন্ধুরা বলে। একটা হচ্ছে কি কোন ধরনের ছবি করো বলে অ্যাডাল্ট ফিল্ম মেকার?
নাকি মানে হ্যাঁ, বিষয়টা যেহেতু সমকামিতা, ওটা এবং বেয়ারিশ তুমি দেখেছো কিনা আমি জানি দেখেছি, না, তুমি আমাদের আবার বৈঠকেই দেখানো হয়েছিল। ঠিক, তোমরা দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই আমি জানি যে এই যে বললাম বন্ধুরা, এই যে তুমি ওটা মনে রেখে আমাকে আমন্ত্রণ জানিয়ে সেই সেই দারুণ ছবি, দারুণ ছবি, মানে দেখার মতো ছবি। তো এবং ম্যারিজের জন্য পেয়েছিলাম, আর তারপরে পেলাম গে ইন্ডিয়া ম্যাট্রিমনির জন্য, যেটাতে কিনা শুধুই একটা ডায়ালগ, শুধুই ডায়ালগ এবং একটা ফান ফিল্ম। ছবিটাতে শুধু লোকে মজা করে কথা বলছে, আচ্ছা, সেটাকে দিয়েছে। আচ্ছা, এবং এই সার্টিফিকেটে লেখা আছে যে যেহেতু ছবিটার বিষয় হোমোসেক্সুয়ালিটি, সেহেতু ইজ নট ফিট ফর মাইনর ভিউইং, এটা ছাপার অক্ষরে আছে। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে এটা আমি পাচ্ছি 2019-এর এপ্রিল মাসে, 2019, কিন্তু 2018-র 6 সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্ট 377-এর ওপর আংশিকভাবে মানে পার্শিয়াল রিড ডাউন হয়েছে 377 ধারা। সুতরাং আইনের বদল হচ্ছে, সমাজ কিন্তু বদলালো না। সুপ্রিম সমাজ বদলালো না, যারা ওপর তলায় বসে আছে তারা বদলাতে চাইছে। শুধু ওপর নয়, একে আমি যিনি সেন্সর বোর্ডে বসে আছেন তাকে আমি জানি না আমি বলবো কিনা ওপর তলার, কিন্তু একটা মানুষ তো ওখানে বসে এই সিদ্ধান্তটা নিলেন যে একে আমি দেবো, এই সার্টিফিকেট দেবো, এই কথাটা বলবো যে নট ফিট ফর মাইনর ভিউইং। যেখানে কিনা এমনকি একটা খারাপ শব্দও নেই, শুধুই মানুষজন কথা বলছে। এবং আমি এই ছবিটা একটা সত্যি একটা মজার ছবি বানাতে চেয়েছিলাম, এবং ছবিটা সত্যি মজার ছবি, কিন্তু সেই ছবিটা যা বিতর্ক সৃষ্টি করলো, তোমরা জানো যে র্যাভেনশা ইউনিভার্সিটিতে এটা গেরুয়ারা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আর ক্যামেরা ভাঙাভাঙি না, ক্যামেরা ভাঙাভাঙি হয়েছে আমার CANRC's সময়। আচ্ছা, সেটা মুখ বেঁধে একদল মানুষ হাতে বাঁশের পাকা লাঠি নিয়ে 2019 সালের ডিসেম্বরে, তখনও কোভিড শুরু হয়নি আমাদের এখানে, কিন্তু তারা মুখ বাঁধা ছিল, হঠাৎ হই 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 করে বাঘাযতীন এলাকাতে বেরিয়ে এসে, আমাদের তখন পিকেটিং শেষ হয়ে গেছে, তো আমার ক্যামেরা তো থামে না, তো আমি দেখছিলাম তারা ছুটে আসছে, আমার ক্যামেরা চলতে শুরু করে, তো ওরা এসে ওই হুমকি দেয়, বলে যে এসব তোমরা আর করবে না, এই সমস্ত সভা করবে না, এই কথাগুলো বলতে দেওয়া যাবে না। পরে আমরা জানি এরা বজরং দল, তো তারা মারতে শুরু করে প্রচণ্ড বেধড়ক, এবং আমি যখন ক্যামেরাটা থামাচ্ছি না তখন এসে, সেটাও আছে আমার, সেটা রেকর্ড করা আছে যে আমার ক্যামেরার উপরে লাঠিটা পড়লো, তো আমাকে বলতে পারো লেন্সটা আমাকে বাঁচিয়েছে, আমার ক্যামেরা আমাকে বাঁচিয়েছে, নাহলে ওই এসে কোনোভাবে ওটা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, নাহলে আমার মাথা দুভাগ হয়ে যেত, এতই জোরে ছিল সেই ধাক্কাটা। আমার লেন্সটা নষ্ট হয়ে গেছে, এখনো মোদিকে বলে উঠতে পারিনি দামটা পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু কারণ হ্যাঁ, আমার মতো একজন ইন্ডিপেন্ডেন্ট মানে ফিল্ম মেকার, তার কাছে তো একটা 50,000 55,000 টাকার লেন্সের তো অনেক দাম, অনেক দাম। এবার বলো তো, মানে অ্যাকাউন্টে 15 লাখ টাকা যেমন ঢোকেনি, তো সেটা ঢুকলে চাইতাম না, কিন্তু আজকে তোমার অনুষ্ঠানে আমি চেয়ে রাখলাম বিজেপির যদি কেউ কাছে, যে বজরং দলের কাছে যদি আমার লেন্সের দামটা আচ্ছা, এবার বলো যে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হতে চায়, ব্রেড অ্যান্ড বাটার হিসেবে এটাকে নিতে চায়, তারা কি সাকসেসফুল হয়? মানে রোজগার কি এখান থেকে আসে? খুব কঠিন। এখন ক্যামেরার পেছনে পদ্মপর্ণা এবং আমাদের অন্য বন্ধুরা আছেন, জানে যে একটা মানে কি বলবো, অকল্পনীয় প্রেম না থাকলে এটা হবে না ছবির সঙ্গে, এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের পকেটে পয়সা না থাকলে এই ধরনের ছবি নিজের পকেটে পয়সা না, কোথাও দেখো নিজের, আমি অন্য ক্ষেত্র থেকে যা যা রোজগার করি, আমি তো বলি আমি যদি তুমি অন্য ক্ষেত্রে কি মানে আমি যদি সিনেমা বানানোর সঙ্গে টেকনিক্যাল দিকের সঙ্গে যুক্ত না থাকতাম, আমি যদি আজ ক্যামেরা না করতাম, তাহলে কিন্তু আমি পরিচালনাটা চালিয়ে যেতে পারতাম না। তো এই টেকনিক্যাল জিনিসগুলো তুমি যদি না জানো, আজকাল স্বাধীন চলচ্চিত্র কর্মী হিসেবে টিকে থাকা খুব কঠিন। মানে ওই বিশ্রী খেলা ক্রিকেটেও যেরকম তোমাকে অলরাউন্ডার না হলে ব্যাটের সঙ্গে বল এবং তার সঙ্গে ফিল্ডিং সব কিছুতে তুমি যদি একটু দড়ো না হও, তাহলে ওই শ্রীনাথ 11 নম্বরে ব্যাট করতে এসে শূন্যতে ফিরে গেল, তাহলে হবে না। তোমাকে 11 নম্বরে ব্যাট করতে নেমেও 100 করতে পারো এরকম ক্ষমতা তৈরি করতে হবে নিজেকে। তো কোথাও যেন বা আমরা আবার সেই স্টুডিও সিস্টেমেই হয়তো ফিরে যাচ্ছি। ভালো, একদিক দিয়ে আমরা অনেক কিছুই একসঙ্গে করতে পারছি, কিন্তু সত্যি বিশ্বাস করো, মানে একজন স্বাধীন চলচ্চিত্র কর্মী হিসেবে
আমরা সত্যি স্বাধীন নই, আমাদের এত কিছুর ওপর আমাদেরকে নির্ভর করতে হয়, সেটা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে একের পর এক। কিন্তু সেখানেও আবার ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের মধ্যেও আবার এমন কিছু জায়গা এখন তৈরি হয়েছে, হ্যাঁ শুধু ডকেজ নয়, মানে সারা পৃথিবী জুড়ে যে ফান্ডিংয়ের যে জিনিসটা শুরু হয়েছে এবং তারা যে বিশেষ ধরনের ছবিকে খুবই কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছেন এবং পছন্দ করছেন, সেইটা আবার আমার সবিশেষ অপছন্দ আর কি। আচ্ছা, কেন? কারণ তারা একই ধরনের ছবিকে ফান্ড করছেন, এক ধরনের ছবি তাদের ভালো লাগছে, তাদের কাছে টাকা আছে বলে তারা, আমি এগুলোকে বলি কোলোনোস্কোপিক ডকুমেন্টারি, মানে একটা, অথবা বলতে পারি যে খুব উন্নত ধরনের বিগ বস। কারণ ক্যামেরাটা সারাক্ষণ সেই চরিত্রদের সঙ্গে থাকছে এবং প্রথম বিশ্ব থেকে কিছু লোক দেখছে, তৃতীয় বিশ্বে বসে ওই মাঝিটা, ওই মাল্লাটা, ওই কাজের মেয়েটা, হ্যাঁ মানে যে কোনো রকমের ধরনের ফিল্ডে তারা কি, মানে মাঠের চাষি থেকে শ্রমিক, তারা কীরকম করে তাদের জীবন কাটাচ্ছেন, এটা আমরা, এবং ক্যামেরা বন্ধ হয় না, এরা ক্যামেরা বন্ধ করতে দেয় না। কারণ কিছু কিছু কাজে আমিও ক্যামেরা করেছি, এই সমস্ত কিছু কাজে। আচ্ছা, পাছে কোনো মুহূর্ত মিস হয়ে যায়, শকুনের মতো ক্যামেরা নিয়ে বসে থাকি। যে তো এক ধরনের বিশেষ ডকুমেন্টারি যেটা ওই ক্যারেক্টার ড্রিভেন, সেগুলো খুব হচ্ছে সেখানে। কিছু কিছু ছবি অবশ্যই তার মধ্যে থেকে খুবই এক্সেপশনালি ভালো বের হয়ে আসছে। যেমন বলো তোমার এর মধ্যে দেখা কোনো ডকুমেন্টারি, তাহলে আমাদের আমি একটা ওরকম ডকুমেন্টারির নাম করতে পারবো না, কিন্তু এগুলোর মধ্যে থেকেও আমি, কোথায় গেলে দেখতে পাবে ভালো ভালো ডকুমেন্টারি, এরকম কোনো ওয়েবসাইট? ডকুমেন্টারি এবং তোমার ফিকশন, ধরো একতারা কালেকটিভ বলে একটা চমৎকার কালেকটিভ, ওদের একটা ছবি তুরুপ ইউটিউবে পাবে। আচ্ছা, একতারা কালেকটিভের দুর্দান্ত সব কাজ আছে, ওরা কি করে এইরকম কাজ করছে আমি জানি না, মানে তাই মুগ্ধ হয়ে যেতে হয় একতারা কালেকটিভের কাজ। আচ্ছা, মানে আপনারা দেখবেন একতারা কালেকটিভ, আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন ওদের ছবি। আর কিছু কিছু ফিল্ম মেকারের নাম আমি করব, নকুল সিং সাহানে, যিনি কিন্তু ফিল্ম স্কুলের থেকে পাশ করা একজন ফিল্ম মেকার, যিনি কিনা মুজফ্ফরনগর বাকি হ্যায়, আচ্ছা, ইজ্জত নাগরিকা, অসভ্য বেটিয়া, এই ছবিগুলো করেছেন। এবং নকুল যেটা করছে, ও কিন্তু উত্তরপ্রদেশের পশ্চিম দিকে থেকে ওখানকার মানুষজনকে দিয়ে একটা কালেকটিভ বানিয়েছে, তার নাম চলচ্চিত্র অভিযান। আপনাদের দর্শকদের আমি অনুরোধ করব যে চলচ্চিত্র অভিযানকেও আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন কিভাবে ওখানকার মানুষকে নিজেরা নিজেদের কথা বলছে, তাদেরকে ক্যামেরা শিখিয়েছে, তারা এখন নিজেদের স্টোরি, ওখানে কি হচ্ছে, এই গেরুয়া বাহিনীর তাণ্ডব থেকে শুরু করে কিভাবে শোষণ নিপীড়ন চলছে গ্রামের মানুষের ওপর, সেটা কাস্ট হতে পারে, ক্লাস হতে পারে, নানানভাবে কি চলছে আমাদের ভারতবর্ষের গ্রামে, উত্তরপ্রদেশের মতো জায়গায়। নকুল কিন্তু অসাধারণ কাজ করে চলেছে, এদেরকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড হই। আচ্ছা, তারপর তোমার সিনেমা অফ রেজিস্ট্যান্স বলে একটা গ্রুপ আছে, তারা কিভাবে গ্রামে গ্রামে ছবি দেখিয়ে চলেছে, তারা একা ছবি দেখিয়ে চলছে না, তারা আবার নানা রকমের গ্রুপ তৈরি করছে। তারা গিয়ে ধরো বিহারের গভীর গ্রামে, আমি এরকম ছবি দেখেছি, তাদেরকে আমি মিটও করেছি। আচ্ছা, যে ধরো একটা এরকম ঘর, একটা বেড়ার ঘর বা কিছু, তার থেকে বাড়ি থেকে চাদর শাড়ি জোগাড় করে নিয়ে ওটাকে ঢাকছে, কারণ আলো তো ফুটি ফাটা দিয়ে আলো ঢুকছে, ওখানে কোনো রকমে একটা বড় টিভি জোগাড় করে সেখানে ছবি দেখাচ্ছে। এই যে এরা পৌঁছে যাচ্ছে, এরকম করে প্রাণের ভয়ে নিয়ে কাজ, শুধু প্রাণের ভয় না, কত অসুবিধার মধ্যে এরা কাজ করছে। এই গ্রুপের বিপ্রতীপে দাঁড়িয়ে আমি একসময় সত্যি বিশ্বাস করো, আমি আশা হারিয়ে ফেলেছিলাম, আমার ভালো লাগতো না, যেটা কি হচ্ছে, মানে এত টাকা, এত 1 কোটি 1.5 কোটি টাকা ডকুমেন্টারি বানাতে কিসে লাগে, কারা দেখছে সেই ছবি, বিদেশে যাচ্ছে, ফেস্টিভ্যালে যাচ্ছে, কি হচ্ছে সেই ছবিগুলো দিয়ে? রাকেশ যা কাজ করে গেছেন, আনন্দ যা কাজ করে গেছেন, রঞ্জন পালিত, বসুধা যোশীরা যা কাজ করে গেছেন, এই ছবিগুলো দিয়ে আমরা কি করছি, আমার খুব আশাহীন লাগতো। পরে আমার এদের সঙ্গে যোগাযোগ হয় এবং তখন আমি দেখি যে না, কাজ হচ্ছে, সিনেমা নিয়ে কাজ হচ্ছে, এবং ওদের কাছে আমার ছবিগুলো আছে, ওরা দেখায় নানান রকম। তোমার ছবিগুলো ইউটিউবে পাওয়া যাবে? আমার ছবিগুলোর না, তার প্রযোজক আছেন, কিছু কিছু ছবি পাওয়া যায়, যেরকম একটা খুব খুব মজার ছবি আছে, তোমার ঘরে বসত করে কয়জনা, সেটা তোমরা দেখো, ইউটিউবে আছে। আচ্ছা, তো আচ্ছা, তো হচ্ছে মানে ভালো কাজ, সাহস নিয়ে কাজ,
রাকেশ শর্মা কিছুদিন আগে এলেন, তাকে দেখে আজও অনুপ্রাণিত লাগে, শব্দটা বলতে গিয়ে যাই হোক, হ্যাঁ সত্যি অনুপ্রেরণা পাই। তো আনন্দকে দেখে পাই, রঞ্জনদা আজও কাজ করে চলেছেন। উমা চক্রবর্তী, যিনি একজন হিস্টোরিয়ান, মানে ভারতের এত নাম করা একজন উনি ইতিহাসবিদ, তিনি 80 বছর 78-80 থেকে হঠাৎ ছবি বানানো শুরু করলেন এবং মানে গ্রাউন্ড ব্রেকিং সব কাজ করছেন উমাদি। তো উমা চক্রবর্তীর ছবিও দেখতে অনুরোধ করব সবাইকে। এবং এখনো উনি একটা ছবি বানিয়ে চলছেন, এখন বোধহয় উমাদির 82 না 83 বছর বয়স। আচ্ছা, উমাদি ছবি করছেন। আমাকে পরশুদিন উনি চিঠি লিখেছেন যে আমার আবার যদি ইচ্ছা করে ছবিটা থেকে উনি 2-3টে ক্লিপ ব্যবহার করতে চান ওর নতুন কাজে। আচ্ছা, তো মানে বয়স বলে কিছু হয় না, বয়স বলেও কিছু হয় না, এবং তোমার ইচ্ছে থাকলে এই এত ফান, তার ঝকঝকে পরিবেশ, তার উল্টো দিকে দাঁড়িয়েও কিন্তু মানে আছি আমরা 45-এ চড়ি, বাসে ট্রামে চলাফেরা করি, গরিব ফিল্ম মেকারগুলো টিকে আছি যারা রকমের কাজ করতে চায়। আর ভালো কাজ ওখানেই হয়, কারণ ক্যারেক্টার্স তো ওখানেই ঘুরে বেড়াচ্ছে। না, ভালো কাজ তারাও করছেন না, কিন্তু তোমার কি মনে হয় না যে সোমাদির সাথেও মিশে, মানে সোমা চক্রবর্তী অ্যাক্টিং করেন যিনি, তিনি বলছিলেন যে সাধারণ মানুষের সাথে মিশে, মানে দেখাতে উনি যখন কাজ করতে গেছিলেন, উনি প্রস্টিটিউটদের সাথে গিয়ে কথা বলে, ওদের সাথে বসে ওদের রুমে গেছেন, বলছে আমি ওদেরকে ফিল করতে শুরু করলাম প্রত্যেকটা ইয়েতে। তো তুমি যখন এই যে বাসে ট্রামে গ্রামে ঢুকে পড়ছো ওদের মতো, ওরাও তোমার সাথে অনেক বেশি খোলামেলা, না তো ঝাঁ চকচকে দেখলে ওরাও তো নিশ্চয়ই ঘাবড়ে যাবে যে এরকম একটা ঝাঁ চকচকে ক্যামেরা নিয়ে লাইট নিয়ে চলে এসেছে, কিন্তু তুমি একটা সাধারণভাবে যাচ্ছো। সেটা হয়তো ওই যে স্ট্র্যাটেজির কথা বললাম, সেটা আমার স্ট্র্যাটেজিও। প্রথম কথা, আমার গাড়ি কেনার পয়সাও নেই। আমি এমনটা নয় যে আমি 45-এ সবসময় খুব নিয়ম নীতি মানে নীতি আদর্শবান হয়ে চড়ি, তা নয়। কিন্তু না, থাকলেও হয়তো তাই করতাম, কারণ তুমি যে কথাটা বললে যে আসলে তো মানুষের মাঝে থাকা যায় এভাবে জীবনটা কাটালে। আর আমি এবং আমার দল, আমি বারবার আমার দলের কথা বলছি, তারা খুবই, একে তো হচ্ছে যদি একটা ফিল্ম টিম, এই যে 3টে ক্যামেরা আমার সামনে বসে আছে, পেছনে বেশ কিছু মানুষ বসে আছেন, এটা নিয়ে তুমি যদি এই জগতের বাইরে কেন, আমরাই কত ঘাবড়ে যাই, এটা তো অবশ্যই একটা দূরত্বের সৃষ্টি করে না। তো সেখানে আমি পরিচালনা করছি, এক সময় তো এবং ব্যারিসের যেমন পুরো লোকেশন সাউন্ড আমার করা, আমিই ক্যামেরা চালাচ্ছি, আমি প্রোডাকশানটা কোথাও করছি, তাহলে 4টে লোক একটা লোকের মধ্যে, তো টিমটা ছোটো হয়ে গেল। খুব বড় জোর 2 থেকে 3 জন আমার টিমে লোক থাকে। এবং এই যে তোমাকে আমি এইমাত্র তোমার ঘরে বসত করে কয়জনের কথা বললাম, ওটা আমি একা শ্যুট করেছি। মোর দ্যান আ ফ্রেন্ডের ডকুমেন্টারি পার্টটা আমি একা শ্যুট করেছি, একদম একা। যে ছবিটা কিনা তোমার ধরো কুয়ার ফিল্মস ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ বইটার নাম, হঠাৎ করে বইটা আমি আবিষ্কার করি, আমি জানতামও না যে এরকম একটা বিখ্যাত বই আছে, হঠাৎ করে আবিষ্কার করি যে ওখানে ইন্ডিয়া চ্যাপ্টারে 2টো ছবির উল্লেখ আছে, একটা ফায়ার, একটা আমাদের মোর দ্যান আ ফ্রেন্ড। তো সেই মোর দ্যান আ ফ্রেন্ডের ডকুমেন্টারি পার্ট আমি একা শ্যুট করেছি। তো কোথাও যখন আমি ছবির কাজ করছি, তথ্যচিত্রের কাজ করছি, আমার এটা সচেতন সিদ্ধান্ত যে আমরা খুব হাম্বল থাকবো এবং জানতে চাইবো, এবং টিমটা খুব ছোট থাকবে, তাহলেই আমি আসলে ভালো কাজ হয়তো জানতে পারবে। ওই জন্যই বোধহয় যাদবপুর নিয়ে কথা হলে আমার লেখালেখিতে দুজনের নাম আসে। না, সেটা তো আমি জানি, তোমাকে এটা সুমিতা বলেছে, কিন্তু সেটা আমার একটা মহা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে নিশ্চয়ই তুমি ওইটারই উল্লেখ করছো যে একবার একটা কলকাতা শহরের একটা নামকরা কাগজে তার সম্পাদক আমাদের বিভাগকে ব্যঙ্গ করে একটা লেখা লেখেন যে 2 জনের নামই পাওয়া যায়, তার সঙ্গে যার নাম করে আমাদের শিবাজি বন্দ্যোপাধ্যায় আর আমার নাম। তো মানে কি বলবো, হাসি বোধ হয় তখন গোটা মানে ভারত কেন পৃথিবী জুড়ে হয়তো সবাই হাসছে তখন এটা পড়ে। এবং আমি তো মহাবিরক্ত, কারণ বন্ধুরা ফোন করে এমনই আর কি করছে, তখন আমি তাকে বললাম আর কি, আমি লিখেছিলাম যে আপনি যদি আপনার কাগজের একটা রোববার দিনে অনেক মানে মোটা থাকে কাগজটা, ওই প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি কাগজের নাম ছাপিয়ে দেন, আর কিচ্ছু লিখতে হবে না, শুধু নাম ছেপে দেন যে আমাদের বিভাগের বিখ্যাত লোক কতজন আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে হবে না, ছেড়ে দিন,
ওটা তো অনেক দূর। হ্যাঁ, শুধু তুলনামূলক সাহিত্য বিভাগের বিখ্যাত লোকেদের নাম যদি লেখেন আপনার কাগজের পাতা ফুরিয়ে যাবে। তো এটা তো আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেরকম আর কি সারাক্ষণ আক্রমণের মুখে পড়তে এখনো তো হচ্ছে। 1 মিনিট 30 মিনিটে পৌঁছবে বলছে। একদম, কেউ বলছে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে, কেউ বলছে 1 মিনিটে, যেন প্রতিযোগিতা চলছে মানে বিভিন্ন রাজনৈতিক দলের আর কি। তো যাদবপুরের প্রতি এই রাগটা তো আছেই লোকের, এত কম পয়সায় মানে গরিব মানুষ পড়তে পারছে, মধ্যবিত্ত শ্রেণী পড়তে পারছে, এবং তারপরে তারা পৃথিবী জুড়ে নাম করছে, যাদবপুরের প্রতি লোকের রাগ আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এটা তো আমার মনে পড়ে গেল, এই পত্রিকায় কিন্তু পরে গে ইন্ডিয়া ম্যাট্রিমনি নিয়ে যখন এত ঝামেলা হচ্ছে চারিদিকে, হঠাৎ দেখি ওই পত্রিকাতে গে ইন্ডিয়া ম্যাট্রিমনি ছবির নাম দিয়ে ওরা ওদের নতুন সেকশন শুরু করছিল। তো নতুনদেরকে আহ্বান জানানোর জন্য ওরা লিখেছিল, দুটি মেয়ে গে ইন্ডিয়া ম্যাট্রিমনি হাতে ওই নামটা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, কিরে গে ইন্ডিয়া ম্যাট্রিমনি দেখতে যাবি নাকি? ওদের কাগজের বিজ্ঞাপন সেটা, এবং শহর ছেয়ে গেল হোর্ডিংয়ে, গে ইন্ডিয়া ম্যাট্রিমনি দেখতে যাবি নাকি, সেই একই কাগজ। হ্যাঁ, এটা খুব মজার। সেই জন্য আমার ফিল্ম মেকার বন্ধুরা বলে তুমি তো কাল্ট, কারণ কোনো ডকুমেন্টারি ছবির নাম দিয়ে বিজ্ঞাপন হচ্ছে। হ্যাঁ, এটা দেখেছি আমরা। সেইটা খুব মজার। তো এই যে তোমার এখানে কাজ করতে করতে হঠাৎ লস অ্যাঞ্জেলেসে গিয়ে কাজ করলে, এবং যে এই যে তুমি বললে একদম সাধারণভাবে বাসে টিকিট কাটার পর এরকম একটা বড় জায়গায় গিয়ে কাজ করলে, তো একটু যদি বলো কেমন লাগলো এবং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের নতুন ছবি যেটা আমি 18 সাল থেকে শ্যুট করছি, সেটাই গ্লোবাল মিডিয়া মেকারে ফেলোশিপে জায়গা করে নিল। তো হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস, হলিউড দেখে এলাম। আচ্ছা। তো আর সেখানে গিয়েও আমি আরেকটা মোবাইলে ছবি বানানোর একটা আমি ওদেরকে প্রস্তাব দিয়েছিলাম, সেটাও ওরা নেয় এবং আমি ওখানেও শ্যুট করি। তো দারুণ অভিজ্ঞতা, কারণ এটা আমার প্রথমবার আমেরিকা সফর। তার আগে কর্মসূত্রে আমি মানে ইউরোপের নানান জায়গায় গিয়েছি, কিন্তু কখনো আমার যাওয়া হয়নি আমেরিকাতে যাওয়া হয়নি। আর বামপন্থী মানুষ তো কোথাও একটা খুব ব্লক ছিল বড়, যে না যেখানেই যাই না কেন আমেরিকা যাব না। তো গেলাম এবং গিয়ে আমার অপূর্ব লাগলো, কারণ লস অ্যাঞ্জেলেসের পরিবেশটা খুব অন্যরকম। মানে তুমি ট্যাক্সিতে উঠছো কিংবা কোনো হোটেলে যাচ্ছ, কোনো বারে যাচ্ছ, সর্বত্রই দেখবে সকলেই হচ্ছে যেরকম আমাদের বম্বেতে ওরকমই আর কি। কেউ হয়তো একজন ক্যাব ড্রাইভারকে পেলাম, সে বললো এই মুহূর্তে আমার ডিকিতে তো আমার ক্যামেরা সেট আপটা ওখানেই থাকে। হ্যাঁ, সে ক্যামেরা করে, কেউ গ্রাফিক ডিজাইনার, অন্য প্রফেশনেও আছে। হ্যাঁ, সে এখানে কিন্তু ভাগ্যের সন্ধানেই এসছে। কেউ ক্যামেরা করতে চায়, কেউ অভিনয় করতে চায়, কেউ সুর দিতে চায়। তো এইরকম করে পুরো লস অ্যাঞ্জেলেসে ঘোরা মানেই হচ্ছে কেউ প্রায় সকলেই সিনেমার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তো এইটা একটা দারুণ লেগেছিল। আর সেখানেও আমি হয়তো তুমি তেঁতুল গাছ নিয়েও প্রশ্ন করবে, সেখানে আমি যে ছবিটা মোবাইলে বানালাম সেটার নাম হচ্ছে মিসিং মাই ট্যামারিন ট্রি। আচ্ছা। ইন লস অ্যাঞ্জেলেস। তো সেই ছবিটা করেছিলাম যে আমি ডাউনটাউনে থাকতাম, আর ওই যে টুকুনি জায়গাতে গাছ খুব কম ছিল, আর আমার তো জানালার পাশে বিরাট গাছ, তোমরা দেখেছো তেঁতুল গাছ। তো আমি ওদের প্রস্তাব দিলাম, যদিও আমার আগের প্রস্তাবটা অন্য কিছু ছিল। তো আমি বললাম যে না, আমি এই ছবিটা করব। তো ওই বিষয়টা ছিল যে আমি তেঁতুল গাছ খুঁজছি লস অ্যাঞ্জেলেসের রাস্তায় রাস্তায়, কিন্তু খুঁজে পাচ্ছি না। কিন্তু সেই সূত্রে, ওকে খোঁজার সূত্রে আমার অন্য কত গাছের সঙ্গে আলাপ হচ্ছে। এটাই ছিল কি দারুণ সাবজেক্ট। তো তারপরে তোমার মানে ছবিটা, হ্যাঁ, ছবিটা ওখানেই হলো। এটা 5 জন পেয়েছিল, 5টা এরকম 1 মিনিটের ছবি। অন্য কান্ট্রি থেকে নাকি? হ্যাঁ, 20 জন। তো তার মধ্যে 5 জনই ছিলেন হচ্ছে, 6 জন ছিলেন ইউক্রেনের। আচ্ছা। তো এরকম বিভিন্ন দেশ থেকে গিয়েছিল। ইন্ডিয়া থেকে ডকুমেন্টারিতে আমি, আর ফিকশনে বম্বের 2 জন ছিল। কি দারুণ এক্সপিরিয়েন্স বলো। মানে তোমার ইয়েটা চলে গেল আর কি। তার এখনো তো নিশ্চয়ই ভয় আছে যে তেঁতুল গাছটা কবে ভেঙে যায়। হ্যাঁ, তেঁতুল গাছের আসলে আমি ওইটাও বিদ্যাসাগরে আসার পর থেকে তেঁতুল গাছটাকে দেখছি। হ্যাঁ, তাকে দেখছি, কিন্তু সম্পর্কটা অনেক পরে তৈরি হয়েছে গাছের সঙ্গে। তো পারুল মুখার্জি, যিনি একজন বিপ্লবী ছিলেন, সশস্ত্র বিপ্লবী, 2 হাতে অস্ত্র চালাতে পারতেন, বন্দুক চালাতে পারতেন,
তো পারুল পিসি এই তেঁতুল গাছ পুঁতেছিলেন। তো একটা সময় আমি পারুল পিসিকে নিয়ে ছবি করার আমার ইচ্ছে হয় এবং আমি কাজ শুরু করি। সেই সময় আমি গাছটাকে আসলে নজর করতে শুরু করি, গাছকে তার আগে থেকেই। তো একই সঙ্গে দুটো চলতে থাকে এবং একটা সময় যেটা হয়, আমি ছবিটা এখনও আমি করে উঠতে পারিনি পারুল মুখার্জিকে নিয়ে ছবিটা। তো সেই ফ্রাস্ট্রেশনে আমি তেঁতুলতলার গান বলে একটা জিনিস শুরু করি, যেখানে আমরা গাছের তলায় বসে গান গাইছি, কথা বলছি, গল্প করছি। তো তেঁতুলতলার গান শুরু হলো মৌসুমীদিকে দিয়ে, মৌসুমী ভৌমিককে দিয়ে। তো সেটা একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ ওটাকে সাবস্ক্রাইব করুন এবং তেঁতুল গাছটাকে বাঁচান। তো সেটা দিয়ে শুরু হয়, কিন্তু যা হচ্ছে চারপাশে, প্রমোটাররা ওই জমিটা নিয়েছে এবং তেঁতুল গাছ এখন একটা সংশয়ের মুখে, এখন অবধি সে বেঁচে আছে। কিন্তু গত 6-7 মাস ধরে আমি ওই গাছটাকে নিয়ে আছি এবং আমার কোথাও একটা মনে হয় যে আমি যদি একটা ছবি কম বানিয়ে একটা গাছকে বাঁচাতে পারি, সেইটা আমার জন্য খুব আনন্দের হবে। বাহ, দারুণ দারুণ। তোমার সাথে কথা বলে এত ভালো লাগছে এবং এত ইন্সপায়ারিং তুমি। ডিগ্রি ছাড়াও যে মানুষ ফিল্ম মেকার, সিনেমাটোগ্রাফার, ফিল্ম মেকার, আচ্ছা গীতিকার দেবলীনা মজুমদারের সাথে কথা হলো না? হ্যাঁ, আমি তো আসলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আর লিরিসিস্ট হতে চেয়েছিলাম। আচ্ছা, তো দুটোই মানে হতে পারিনি। তো আমার লিরিক্স তো কেউ নেয় না বলে আমি আমার ছবিতে ব্যবহার ডিরেক্টরকে তো আর কেউ না বলতে পারবে না। তো এটা ভালো। আমার ছবিতে আমার লেখা গানই আছে আর কি। আমার বন্ধু নাসিমা অলি, মানে অলিকেরও গান আছে, কিন্তু আমার নিজের গান আছে, নিজের গানও আছে। তো ডিরেক্টর তো এরকম যদি মাল্টি ট্যালেন্টেড মাল্টিটাস্কিং হয় তো ভালো না, কাউকে আর ভাড়া করতে হচ্ছে না এক্সট্রা। এরকম মাল্টিটাস্কিং অনেক অনেক নারী করতেন, তাদের নাম আসে না, যেরকম অরুন্ধতী দেবী। আচ্ছা, প্রচুর এরকম কাজ করেছেন ক্যামেরার পিছনে। তাকে কি আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে তার নাম মনে করতে পারি না। তো অরুন্ধতী দেবী কিন্তু মিউজিক ডিরেক্টরও ছিলেন। তাই? হ্যাঁ, কোন তার সব ছবিরই কাজ উনি করেছেন এবং তার তো একটা ছবি ছাড়া কোনো ছবি আর এখন পাওয়া যায় না। আমরা কি নাম মনে করতে পারি মঞ্জুদের? তো মঞ্জুদে পরিচালক হিসেবে প্রথম পরিচালক ছিলেন নাকি? না, প্রথম পরিচালক ছিলেন প্রতিভা শাসমল। তো এই নামগুলো তো আমরা মনে করতে পারি না। হলিউডে মানে কত মহিলা প্রথম এমন এমন কাজ করেছেন, তো তাদের নামগুলো আমরা মনে করতে পারি না। যেরকম এই ধরো লুইজ ওয়েবার বলে একজন ছিলেন, তিনি প্রথম, মানে কোন সালে? এই ছবিটা ছিল 1915 সালে, একটা ফুল ফ্রন্টেড নুড ছবি, কিন্তু উনি প্রথম কোনো সিনেমাতে ব্যবহার করছেন 1915 সালে। ভাবো, উনি প্রথম টারজানকে নিয়ে ছবি বানিয়েছেন, আমরা তার কথা জানি না। প্রথম ওয়্যার আর মাই চিলড্রেন বলে একটা ছবি করেছেন, যেখানে অ্যাবর্শন নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, তো এইভাবে মেয়েদের নাম আমরা মনে করতে পারি না। কেন করি না বলো তো? কি মনে হয় কি কারা করতে দেয় না? আমাদের তো ওই, আমরা নিজেরাও কি ভাবি যে পুরুষরাই সব, মানে কনফিডেন্সটাই তো আমাদের কোথাও, এই কি বলবো, শতকের পর শতক ধরে এমনভাবেই সমাজটা তৈরি যে এই নামগুলো হয়তো আমরা নিজেরাও ভুলে যাই, মানে মনে পড়ে না। মানে তুমি যদি, আমি আরেকটা এতে আমার এটা খুব প্রিয় জিনিস আমি একটু বলতে চাই। মানে তোমরা নিশ্চয়ই জানো না যে নেলি ব্লাই আর এলিজাবেথ ব্লিসল্যান্ডের নাম। আমরা কিন্তু হিউয়েন সাং, ফাহিয়েন বা ওই বগল মে জুতা, ইবনে বতুতা, এদের নাম জানি, কিন্তু এই যে দুজনের নাম করলাম, আমি সংক্ষেপে বলছি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days পরে এই নেলি ব্লাই ভেবেছিলেন আমিও করব বলে। উনি একটা পত্রিকায় কাজ করতেন, পত্রিকাটার নাম হচ্ছে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড। উনি তার সম্পাদকের কাছে গিয়ে উনি বায়না ধরেন যে আমি এরকম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, আমি 80 দিনে ঘুরে আসবো। 80 দিন ওর লাগে না, 72 দিন কত ঘন্টা কত মিনিটে উনি ঘুরে আসেন। আর জুল ভের্নের সঙ্গেও ফ্রান্সে উনি দেখা করেন। হ্যাঁ, আর ও তখন একটা ওরকম পত্রিকা, তিনি ওটা করছেন বলে ওর প্রতিদ্বন্দ্বী আরেক পত্রিকা এলিজাবেথ বলে একজন, তিনিও পিছু নেন। ওর 77 দিন না কতদিন লাগে, 80 দিন কারোরই লাগে না। তো আমরা কি এদের নাম জানি? আমরা এদের নাম জানি না যে এইভাবে তারা পৃথিবী গোল করে ঘুরে এসেছিলেন এবং ওই বইটাকে চ্যালেঞ্জ করে। তো এইরকম সমস্ত ফিল্ডেই এরকম পুরো দিক প্রদর্শনকারী মেয়েরা আছে, কিন্তু
কিন্তু এখনো আমরা ভাবি যে আমরা নিজেদের এই যুদ্ধ, সাংসারিক যুদ্ধ, পরিবারের যুদ্ধ থেকে বেরিয়ে এসে নিজেদের একটা কেরিয়ার করতে পারবো কিনা। খুব ভালো লাগলো এবং তুমি এত ইন্সপায়ারিং। আমার তো তুমি ছিলেই ছোটবেলায়, আমি ওরকম একটা সত্যি এখনো মনে করি যে পুরুষ চালিত সমাজের মধ্যে আমি একটা দিক খুঁজে পেয়েছিলাম। তোমাকে দেখে নিশ্চয়ই এই এপিসোডটিকেও নিশ্চয়ই দিক খুঁজে পাবে। এবার তোমার একটু তাড়াতাড়ি আমরা দ্রুত আগুনে ঝাঁপ দিয়ে দিই, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। কারণ এখন তো লোকে খুব দ্রুততার সঙ্গে সব কিছু করে ফেলতে চায়, তো দ্রুত আগুনে একটু ঝাঁপ দিই। তো তুমি তো গানও লেখো, মাঝে মাঝে গীতিকার, সুরকার, নিজে সুর দাও, বাদ্যযন্ত্রও বাজাও। তো তোমার প্রিয় গীতিকার কে? পিট সিগার, আচ্ছা, মশুর ভৌমিক, কবির সুমন, আছেন এরকম অনেকেই। অনেকগুলো হয়ে গেল। যাই হোক, 2011 থেকে 2024-এর মধ্যে তোমার দেখা প্রিয় ফুল লেন্থ ছবি? এইটা বলা খুব মুশকিল, আমি এইটা থেকে বিরত থাকবো, কারণ আমার অনেক ছবি অনেক প্রিয়। এবং ওই বলে না যে কাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছো, তো এইটাতে আমি একটু বিরত। এইটা কিন্তু একটা ছবির নাম বলো না, যেটা তোমার মানে ছোটবেলার ছবিও ধরে নাও, যে এটা দেখে আমার মনে হয়েছিল, বা যে কোনো একটা ছবি যে এই মুহূর্তে। তুমি তো অনেকগুলো ডকুমেন্টারিও বললে, তো বড় ছবি একটা বলো যেটা তোমার খুব ভালো লাগে, যে কেউ দেখুক লোকজন। আমি এই মুহূর্তে বলতে পারি যে আমি খুব কেরালার ছবি দেখি। তাই? মালায়ালি ছবি? হ্যাঁ, মালায়ালি ছবি খুব ভালো হচ্ছে, প্রচুর ছবি দেখি। এবং আমার মনে হয় যে ওরা এত রকমের বিষয় নিয়ে কাজ করছে, আমরা কি দেখছি না? মানে সব ধরনের কত বিষয় নিয়ে ওরা কাজ করছে। সত্যি তাই, দারুণ ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কোনটা ভীষণ ভালো লাগে, কলম না ক্যামেরা? কলমের কাছে আমি বারে বারে ফিরতে চাই, কিন্তু যেহেতু অনায়াসে হয় না, কলম নিয়ে আমার লেখা খুবই আমার সময় লাগে। তো কিন্তু ক্যামেরা ছাড়া আবার আমি থাকতে পারবো না, তো ক্যামেরাই। প্রশ্নটা আমরা আলোচনাও করলাম, বিজেপি না তৃণমূল? অবশ্যই কেউই নয়, সেটা তোমরা সকলেই জানো। আমরা রং নিরপেক্ষ অ্যাকচুয়ালি। না, আমি নিরপেক্ষ নই। আচ্ছা, একেবারেই নিরপেক্ষ নই। আচ্ছা আচ্ছা, এবার তোমার একটু খাওয়া দাওয়া, যেহেতু আমাদের আবার বৈঠকে, তো লাস্ট কোয়েশ্চেন চেষ্টা করি খাওয়া। এক পেগ রাম নাকি এক স্লাইস রাম কেক, প্লাম কেক যেটা বলা? ওই ভেজাল আমি পছন্দ করি না। আচ্ছা, তোমার আমাদের এই আজকের আড্ডাটা এখানেই শেষ করলাম, কিন্তু আমার একদম ইচ্ছে করছে না, আরো অনেক ছবি নিয়ে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কারণ এত এত সুন্দর সুন্দর ছবি। তোমরা বার্লিনটা আমারও বলা হলো না, বার্লিনে যাওয়া। যাই হোক, বলো না, একটু ছোট করে বলো না। এখন আমরা তো ওই মানে বার্লিন যাওয়াটাও আমি দুবার গেছিলাম, ওখানে গিয়ে ছবিও বানিয়েছি। তো একটা শর্ট ফিল্ম কম্পিটিশনে আমাদের কলকাতার ফুটবল নিয়ে একটা ছবি আমার ওখানে সিলেক্টেড হয়। তখন সেই বছরে ফেস্টিভ্যালে 41টা ফুটবল বিষয়ক ছবি সিলেক্ট করা হয়েছিল, কারণ সে বছরে জার্মানির বিশ্বকাপও ছিল আর কি। তো ফিফা এবং বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল মিলে ওরা একটা প্রতিযোগিতা করে সারা পৃথিবী জুড়ে। তো 41টা ছবি সিলেক্টেড হয়, তার মধ্যে আমাদের ছবিটাও স্থান পায়। সাররা ছোট করে নাম, বড় নামটা হচ্ছে সহসা এলো বড়সা মাঠে মারাদোনা সাররা কাটে। সহসা এলো বড়সা মাঠে মারাদোনা সাররা কাটে। তো এবং মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষ তখন বোধহয় 150 না 155 নম্বর স্থানে ফুটবলে ছিল, কিন্তু ভারত থেকে 4টে ছবি ওরা বাছাই করে এবং 3জনই বাঙালি ছিল। আচ্ছা। তো অঙ্কুর খান্না, আমি, সাইনাথ চৌধুরী বম্বে, 3জন, আর জেরিফ জন বলে ও একমাত্র গোয়ার ছিল। তো 4টে ছবি ভারত থেকে স্থান পায়। তো তার মধ্যে সাইনাথ আর আমি আবার ওখানে গিয়ে ফেস্টিভ্যালে ওখানে গিয়ে আমরা আরেকটা সুযোগ পাই, যেমন জিএমএমেও যেরকম পেয়েছি। তো ওখানে বার্লিনে গিয়ে আমি একটা ছবি শ্যুট করি, ওটার নাম ছিল মুভি অফ দ্য উইক। ওয়াল্টার সালেস ছিলেন আমার মেন্টর। আচ্ছা, হাটেরি গ্রিলসের তরফ থেকে তোমার জন্য আছে 750 টাকার গিফট ভাউচার। থ্যাংক ইউ। লাস্ট রাধা থেকে তোমার জন্য, যেখানে তুমি এখনো লেখা দিয়ে জমা দিতে পারো নি নিশ্চয়ই, সেখান থেকে আছে 25% ডিসকাউন্ট ভাউচার। ও তো আমাকে আরো বেশি দেয়, তাই না? যা, আরো প্লাস হয়ে যাবে এটা।
ডেজের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার, আর আমার তরফ থেকে আছে 1000 টাকার একটা ডিসকাউন্ট ভাউচার। আর একটা হচ্ছে অন্নপূর্ণা স্ন্যাক্স স্বাদিষ্ট হ্যাঁ, তার তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। মেয়েদের জন্য এমন একটা সেফ এবং কি বলবো স্বাধীন সোসাইটি হোক, যেটাতে আমরা স্বাধীনভাবে নানা রকমভাবে কাজ করতে পারি, এবং তোমাকে দেখে সত্যি সবাই ইন্সপায়ার্ড হোক, এবং এই ধরনের কি বলবো যে পড়াশুনো করতেই হবে সাবজেক্টটা নিয়ে, না হলে পারবে না, এই আটকাচ্ছে ও আটকাচ্ছে, তুমি যেটা করতে চাও সেটা জাস্ট করে ফেলো, কিছু আটকাবে না। আমরা পিছিয়ে যাচ্ছি সেটা বুঝতেই পারছো এই পুরো আলোচনা থেকে। 1915 1920 থেকে আমরা এগিয়ে চলার চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোথাও একটা আমাদের পিছনে আটকে রাখা হচ্ছে, সেটা কি জানতে চাই না। যেমনভাবে দেবলীনা দি কে আমাকে লিখে দিচ্ছে না সই করছেটা ইম্পর্টেন্ট নয়, আমার ওই ক্যামেরাটা জানতে হবে সেটা ইম্পর্টেন্ট। তাই আমাকে দেখতে হবে, বদ্ধ ঘরে থাকবো না, জাস্ট এগিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন আজকের জন্য। এবার প্রশ্নের পালা। প্রশ্নের উত্তর কিন্তু মেল আইডিতেই দেবেন, যেটা নিচে দেওয়া আছে, প্লিজ কমেন্ট বক্সে দেবেন না। প্রশ্নটা হলো, দেবলীনা দি জার্মানি বিশ্বকাপের সময় একটি ফিল্ম বানিয়েছিলেন, সেটার বাংলা নাম কি? বাংলা নামটা কিন্তু শুনতে চাই, ওকে? আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করতে বলে দিন। থ্যাংক ইউ।